দেখতেছি। পানি একটু কোথায় আছে? ফ্রিজের মধ্যে পানি পানি খাবো। সেক্স টয় নিয়ে কাজ করতে করতে জীবন গেল। শেষ। যে পেজগুলো গুগল থেকে বন্ধ করা আছে সেই পেজগুলো আপনার সাথে দরকার নেই, বাদ। হায় আল্লাহ, আমার এই হোস্টিংটা একবারে শেষই করে ফেলছি। এই আপনাদের মনে হয় এই সব কিছু এক ডাটাবেজে রাখছি আমি, যার কারণে হচ্ছে এই প্রবলেমটা দেখাইছে। তাছাড়া না, ডিভি থিম এত সুন্দর কাজ করে জানেন, আমার প্রত্যেকটা সাইটে ডিভি থিম দেওয়া খুব ভালো লাগে। রেস্টা রেস্টা দেওয়া আছে, রেস্টাও খুব সুন্দর কাজ করে। বি থিমের চেয়ে কত ভালো না ডিভি থিম। বি থিমের তো মাফিন বিল্ডারে তো অনেক কাজ করা যায় না, অনেক ফিচার আনা যায় না। আর ডিভিতে অনেক ইজি, খুবই সহজ, ভালো লাগে, অনেক ভালো লাগে। কার যেন অ্যাকাউন্ট ছিল। আচ্ছা, আপনাদের কার কার অ্যাকাউন্টের সমস্যা একটু দেখে দিচ্ছি। আজকে কয় তারিখ? 6 তারিখ। 2-3 দিন আগে দিচ্ছিলাম। কার যেন সমস্যা হয়েছে বললেন, একটু নামটা বলেন তো। এই যে এটাতে না, এটা কি হয় আপনার? তা আপনার এইটাতে তো সবকিছু হোস্ট করা দেখতেছি আমি, এই যে ইউআরএল চেঞ্জ আপনি কোথা থেকে করলেন? ইউআরএল চেঞ্জ আমি এখান থেকে না করলে তো এটা চেঞ্জই হবে না। বুঝতে পারছি, এখান থেকে এই কাজটা ভুলেও করবেন না। আপনার এটা রিডাইরেক্ট হয়ে গেছে, হওয়ার পরে এটাই সমস্যা। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে যেটা, আমার এই ডাটাবেজ আপনার এটা ডিলিট করে দিতে হবে, এখন কিচ্ছু করার নেই। করে আমি যখন ফ্রি হব তখন আপনাকে আবার আবার নতুন সাবডোমেইন দিয়ে আরেকটা খুলে দেবো, ঠিক আছে? এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসটা আনইনস্টল করে দিই। ওয়ার্ডপ্রেসটা এখন চলে গেছে। উইশ লিস্ট না, তারপরে একটা হাইফেন দিয়ে ওয়েবসাইটের নাম। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমরা কাজ শুরু করি। এই খেয়াল করে দেখেন, আমাদের মোটামুটি অন পেজ ইস্যুর কাজ এখানে শেষ, আমাদের টেকনিক্যাল ইস্যুর কাজ শেষ। এখন আমরা অফ পেজ ইস্যুর দিকে যাবো, চাইলে এদিকে ইয়ে করতে পারি। আমরা অফ পেজ ইস্যু শুরু করতেছি। আমি চলে যাবো, কেন? ভালো লাগতেছে না। আল্লাহ, আচ্ছা
দেখেন অফ পেজ এসইওর প্রথম শুরু করার প্রথমে আমাদের কিছু বেসিক আইডিয়া লাগবে। এই আইডিয়াটা হচ্ছে লিঙ্কস। হোয়াট ইজ লিঙ্ক? যেহেতু অফ পেজ এসইও লিঙ্ক নিয়ে কাজ করে, ভিডিও স্টার্ট করা নাই। আছে স্টার্ট করে যে। তো হোয়াট ইজ লিঙ্ক এই সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তো আমরা একটু গুগলে সার্চ করি। এই মাইক্রোফোন বন্ধ করেন। ডিসক্রিপশনটা আমাকে একটু মাইক্রোফোন বন্ধ করেন। আচ্ছা, হোয়াট ইজ লিঙ্ক? হ্যাঁ, লিঙ্ক বা হাইপারলিঙ্ক। লিঙ্ক হচ্ছে যে এমন একটা জিনিস যেটা বা এক ধরনের রেফারেন্স, যে রেফারেন্সটা একটা ক্লিকের মাধ্যমে আরেকটা জায়গায় নিয়ে যাবে এবং পয়েন্টিংয়ের মাধ্যমে ডাটা ট্রান্সফার করবে। ঠিক আছে, এক কথায় কোনো টেক্সটের মধ্যে একটা লিঙ্ক দেওয়া থাকবে আর কি। যখন আমরা টেক্সটে ক্লিক করব তখন সেই টেক্সটে ক্লিক করলে তখন সেই ব্যক্তি সেই লিঙ্কে চলে যাবে। টেক্সটের মধ্যে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে চলে যাবে, তাই হাইপার লিঙ্ক বলে। আর এই হাইপার লিঙ্কের যে টেক্সটটা, এই টেক্সটকে বলা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। তো আপনারা জানেন যে অ্যাঙ্কর টেক্সট সবসময় আমাদের কিওয়ার্ডকে অ্যাঙ্কর টেক্সট করতে হয় আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এই গেল হচ্ছে আমাদের লিঙ্কের ধারণা। জাস্ট আমরা সবাই লিঙ্ক চিনি, আমরা সবাই লিঙ্ক সম্বন্ধে জানি আর কি। তো এটা নিয়ে আসলে আমাদের টেনশন নাই। বাট এসইওর ক্ষেত্রে আমাদের লিঙ্ক কয়েক প্রকার থাকে, যে লিঙ্কগুলো আমাদের জানতে হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে হচ্ছে ডু ফলো লিঙ্ক। ডু ফলো লিঙ্ক। দ্বিতীয়ত আমাদেরকে জানতে হবে হচ্ছে নো ফলো লিঙ্ক। তৃতীয় আমাদের জানতে হবে হচ্ছে ইন্টারনাল, তারপরে এক্সটার্নাল, টার্গেট প্ল্যান, ইনকামিং লিঙ্ক, আউটগোয়িং লিঙ্ক। ঠিক আছে, তো এই 8 ধরনের লিঙ্ক সম্বন্ধে আমাদেরকে জানতে হবে আর কি। ঠিক আছে, তো প্রথমে আমি ডু ফলো লিঙ্কটা সম্বন্ধে আলোচনা করি। ডু ফলো লিঙ্ক কি? ডু ফলো লিঙ্ক হচ্ছে যে আমরা জানি যে গুগলের যে 2টা রোবট আছে, তাই না? গুগলের রোবট সম্বন্ধে কি আমাদের ধারণা আছে? গুগলের রোবট সম্বন্ধে মনে হয় ধারণা নাই, তাই না? আচ্ছা, আমি একটু শর্টে ধারণা দিয়ে দিই। গুগলে যে 2টা রোবট কাজ করে, এই 2টা রোবটের নাম হচ্ছে গুগল গুগল রোবট। রোবটের নাম হচ্ছে, একটা নাম হচ্ছে গুগল ক্রলার, একটা রোবটের নাম হচ্ছে অ্যালগোরিদম। ঠিক আছে, তো এই গুগল ক্রলার, এই রোবটটার কাজ হচ্ছে যে সারা ইন্টারনেট জগৎ ঘুরে ঘুরে সেখান থেকে ডাটা কালেক্ট করা এবং এই ডাটাগুলো কালেক্ট করে একটা ডাটাবেজে জমা রাখা। পরবর্তীতে আমরা যখন কোনো সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ করি তখন কিন্তু সেই ডাটাবেস থেকে নিয়ে এসে আমাদের এই সার্চের রেজাল্টগুলো দেখায়। ঠিক আছে, ক্লিয়ার? হোম পেজের পার্সেন্টেজ কত? হোম পেজের পার্সেন্টেজ কত? হোয়াট ইজ হোম পেজ? হোম পেজের পার্সেন্টেজ হচ্ছে 83। 80। আচ্ছা, দ্যাটস ওকে, ভেরি গুড। তাহলে এটা দেখ, শেষ। নেক্সট দিন আমরা ক্যাটাগরি করব। আচ্ছা, তাহলে আমরা একটু গুগল ক্রলার লিখে সার্চ করি। কারণ হচ্ছে যে আমরা যে এই লিঙ্কগুলো সম্বন্ধে জানতে গেলে আমাদের গুগল বোর্ড সম্বন্ধে একটু ধারণা থাকা দরকার। এই কারণে গুগল বোর্ড, আমি ধরে নিচ্ছি যে আপনারা এটা কিছু জানেন না। আপনি জানার কথা, শুরুতে এগুলো নিয়ে এত ব্রিফ দিবে। যে কোনো এসইও এক্সপার্ট বা যে কোনো ডিজিটাল মার্কেটার যদি আপনাকে এসইও ক্লাস নিতে যায়, শুরুতে এই রোবট সম্বন্ধে আপনাকে পরিচয় করে দেবে আর কি। তো এই যে গুগল ক্রলার রোবট, দেখেন আমি ক্রলার চেহারাটা দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের সেই গুগল ক্রলার, গুগল বোর্ড বলে। তো এটা আসলে মাকড়সার সাথে তুলনা করা হয়। পুরো ইন্টারনেট জগৎ ঘুরে ঘুরে ইন্টারনেটের যে আপনারা জানেন যে ইন্টারনেটের ওয়েব পেজগুলো আমরা যখন সাইট ম্যাপগুলো সাবমিট করি, তখন প্রত্যেকটা সাইট ম্যাপ আমরা এক্সটার্নাল ভার্সনে সাবমিট করি।
তো ওই এক্সএমএল ভার্সনে সাবমিট করার কারণ হচ্ছে যে এই গুগল বোট এই এক্সএমএল ডাটাগুলোই আসলে বুঝতে পারে। পরবর্তীতে এটার মধ্যে যে HTML কোড আছে সেই কোডের মাধ্যমে সেই ডাটাগুলো বুঝে যায় এই পেজের মধ্যে, এই ওয়েবসাইটের মধ্যে কতগুলো পেজ আছে না আছে কি আছে হাবিজাবি এগুলো। তো এই পুরো ইন্টারনেট জগৎ ঘুরে ঘুরে ডাটাগুলো কালেক্ট করে। এই যে দেখেন কীভাবে কালেক্ট করে, এটা হচ্ছে গুগলের যে ওয়েব ক্রাউলার বা স্পাইডার বা গুগল ক্রাউলার আর কি। তো এই একটা সাইটের মধ্যে যাবে, যাওয়ার পরে সেই সাইটে ভিজিট করবে, মানে ক্রল করবে। হ্যাঁ, এই সাইটটি পুরো ভিজিট করবে, পুরো অডিট করবে, করার বলা হচ্ছে ক্রাউল। পুরো সাইটটা ক্রাউল করার পরে এই সাইটের ইনফরমেশনগুলো সে কপি করে নেবে। কপি করে নিয়ে এসে সে কী করবে, স্টোর দ্য ইনফরমেশন ইনটু ডাটাবেস। তার ডাটাবেজে সেই ইনফরমেশনটা রাখবে। রাখার পরে সার্চ ইঞ্জিন ডাটাবেজে এই রেজাল্টটা থাকবে। পরবর্তীতে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করব, তখন এই জিনিসটা এই ডাটাবেস থেকে কার কাছে যাবে জানেন? এই অ্যালগোরিদমের কাছে যাবে। তখন অ্যালগোরিদম সাজায় দিবে যে কে সার্চ ইঞ্জিনে 1-এ আসবে, কে 2-এ আসবে, কে 3-এ আসবে, কে 4-এ আসবে। তো এই দুইটা কাজ হচ্ছে এই দুই রোবটের কাজ। তো গুগল ক্রলার কখনো আসলে আপডেট করে না। গুগল ক্রলার অল টাইম আপডেট করলে আসলে এটা জানায় না, কারণ গুগলের একটি স্পেশাল রোবট। এই রোবটটার কাজ হচ্ছে যে গিয়ে সাইটগুলোতে ক্রলিং করা। ক্রলিং করে যদি ডাটাবেজে নিয়ে নেয়, এই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে ইন্ডেক্সিং বা ইন্ডেক্স প্রক্রিয়া। ঠিক আছে, তো আপনারা এটা মাথায় রাখবেন, ইন্ডেক্স শব্দটা আমাদের দরকার। তো মূলত গুগল অ্যালগোরিদম আপডেট করে সবসময়, কারণ এই যে এখানে যে 1-এ কে আসবে, 2-এ কি আসবে, 3-এ কে আসবে, 4-এ কে আসবে, এই ব্যাপারটা কিন্তু ঠিক করে দেয় অ্যালগোরিদম। সো বুঝতে পারতেছেন যে এখানে যদি অ্যালগোরিদম কোনো ভুল করে, যে এমন একটা সাইটকে এখানে দিল যে সাইটটাকে এখানে 1 নম্বরে দেওয়া উচিত না, সেই সাইটটাকে 1 নম্বরে দিল, এটা কিন্তু খারাপ হবে অ্যালগোরিদমের জন্য। এই কারণে এই জিনিসটা কিন্তু হচ্ছে খুব সেন্সিটিভ বিষয়। এই কারণে গুগল সবসময় অ্যালগোরিদমকে আপডেট করে, এবং 2011 সাল থেকে গুগল ক্রমান্বয়ে অ্যালগোরিদমে আপডেট করেও আসতেছে। এবং এই মাসেও মে মাসের 5 তারিখে এবং মে মাসের 10 তারিখের পরে দুইটা পরপর অ্যালগোরিদম আপডেট হয়েছে, এবং দুইটা আপডেটে অনেকের ওয়েবসাইট গুগল থেকে হারাই গেছে, অনেকের ওয়েবসাইট গুগলের র্যাঙ্ক ইমপ্রুভ হয়েছে। সো বুঝতে পারতেছেন যে অ্যালগোরিদম আপডেট করে কিন্তু সব এসইও এক্সপার্ট ভয় করে, বা সব ওয়েবসাইটের মালিকরাই ভয় করে যে কখন যেন গুগলের অ্যালগোরিদম আসে, কখন যেন আমাকে গুগল থেকে নামায় একবারে জিরোতে নিয়ে যায়। তো তো এটা হচ্ছে একটা ইস্যু। যাই হোক, এই রোবটগুলো নিয়ে আসলে আমার এত বিস্তারিত কথা বলার কথাও না এখন, কারণ এগুলো আপনাদের ফার্স্টে শেখানো হয়েছে। এইগুলো নিয়ে অনেক অনেক কথা আছে, এগুলোর কথা বলতে গেলে শেষ হবে না। যদি আপনারা জানার ইচ্ছা থাকে, একটা ছোট্ট রেফারেন্স দিয়ে দিচ্ছে, এখানে জাস্ট সার্চ করবেন হাউ গুগল ওয়ার্ক। ঠিক আছে, এখানে সার্চ করার পরে আপনারা দেখবেন যে এখানে একটা সুন্দর ইনফোগ্রাফিক আছে আর কি। হ্যাঁ, ইনফোগ্রাফিক তো বুঝেন যে যে কোনো ইনফরমেশান যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ইনফোগ্রাফিক। এই যে এখানে একটা ইনফোগ্রাফিক আছে, আমার এই ইনফোগ্রাফিকটা ভালো লাগে। এই যে এই ইনফোগ্রাফিকটা, হ্যাঁ, এটা যদি পুরো ইমেজ ভিউ করেন তাহলে এই ইমেজটা আপনারা হচ্ছে দেখলে বুঝতে পারবেন যে গুগল অ্যালগোরিদম কীভাবে কাজ করে। ঠিক আছে, এই যে ইমেজটা, তো গুগলের যে রোবটটা, সেই রোবটটা কীভাবে কাজ করে বলা আছে, যে কতগুলো ঘটনা ঘটার পরে একটা সাইট গুগলের ফার্স্ট পেজে আসে। ক্যাটাগরি অল ক্যাটাগরি অল ইন অন। তাহলে এখানে হচ্ছে পার্মানেন্টলি কি এই ইয়েটা দিব? শিওর, পার্মানেন্ট ওটা থাকবে না। কিন্তু অল ইন অন যে ইয়ে যে দেওয়া আছে, মানে অল ইন অল বলতে পুরো অল ক্যাটাগরিতে যত কিছু আছে সব কিছু। তো দেখেন, আমরা যখনই কোনো ব্লগ পোস্ট রাইট করি, কোনো টুইটারে আপডেট দিই, তখন কি হয়, গুগল বোট ক্রলিং দ্য ওয়েব পেজ অ্যাক্রস ইউর পেজ। এখানে কয়েকটা ধাপে সে পেজগুলো ক্রলিং করার পরে যখন ক্রল হয়ে যায় তখন পেজগুলো ইন্ডেক্স করে ফেলে। ইন্ডেক্স করার পরে দেখেন আরও অনেক 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 ঘটনা ঘটার পরে ফাইনালি এসে ফিল্টার অ্যাপ্লাই হয়। আবার ফিল্টার কীভাবে অ্যাপ্লাই হয় সেটাও বলছে। হওয়ার পরে তারপরে অর্গানিক রেজাল্ট ডিসপ্লে হয়। এই অর্গানিক রেজাল্ট ডিসপ্লে হয় হচ্ছে মোটামুটি 300 মিলিয়ন টাইম পার ডে, লেস দেন এ সেকেন্ড। মাত্র 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে এত সব ঘটনা ঘটে যায় আর কি। তো এগুলো আপনাদের যাদের পরবর্তীতে এরা বেশি জানার ইচ্ছা আছে তারা এই জিনিসগুলো থেকে ডাইনামিক করছেন, আমি এখন এটা করতে পারছি না। তো দেখেন, এখানে ডু ফলো লিঙ্ক হচ্ছে যে লিঙ্কটার মধ্যে গুগল রোবট যেতে পারবে সেটাকে ডু ফলো লিঙ্ক বলে, আর যে লিঙ্কটার মধ্যে গুগল রোবট প্রবেশ করতে পারবে না, আমরা বাধা দিয়ে দিব, সেটাকে নো ফলো লিঙ্ক বলবে। তো ডু ফলো লিঙ্কটা হয় হচ্ছে অটোমেটিক্যালি ডু ফলো হয়, আর নো ফলো হচ্ছে আমরা যখন
কোনো HTML অ্যাট্রিবিউট অ্যাড করে দিই তখন সেটাকে বলা হয় হচ্ছে নো ফলো লিঙ্ক। তো এই নো ফলো লিঙ্কের যে HTML অ্যাট্রিবিউট এটার নাম হচ্ছে রেল ইকুয়াল টু নো ফলো, ঠিক আছে। এটা হচ্ছে রেল ইকুয়াল টু নো ফলো হচ্ছে একটা HTML অ্যাট্রিবিউট। এটা যদি আমরা কোনো অ্যাঙ্কর টেক্সটের স্টার্টিং ট্যাগের মধ্যে বসাই দিই তাহলে ওই অ্যাঙ্কর টেক্সটটা পুরোটাই নো ফলো হয়ে যাবে, ওই অ্যাঙ্কর টেক্সটের মধ্যে গুগল বোর্ড যেতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তো এই ডু ফলো নো ফলো আশা করি বুঝতে পারছেন যে গুগল বোর্ড যদি একটা পেজকে ভিজিট করতে পারে সেটা ডু ফলো, না করতে পারলে নো ফলো। আর এটা চাইলে এটা যেটা হচ্ছে রেল ইকুয়াল টু নো ফলো আমরা এটা দিই হচ্ছে সম্ভবত লিঙ্কের ক্ষেত্রে বা ব্যাকলিঙ্ক করার ক্ষেত্রে বা হাইপারমার্ক করার ক্ষেত্রে। বাট আমরা যদি কোনো একটি স্পেসিফিক ওয়েবসাইটের পেজকে আমরা যদি নো ফলো করে দিতে চাই তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট robots.txt দিয়ে সেটাকে ব্লক করে দেবো। যেমন ধরেন আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি runway.com.pd। এই সাইটটা robots.txt যদি আমরা অ্যানালাইসিস করি, আপনারা জানেন যে robots.txt কীভাবে বের করে, এইভাবে বের করতে হয় website.com/robots.txt। এইভাবে যদি আমরা দিই তাহলে একটা ওয়েবসাইটের robots.txt কী দেওয়া আছে আমরা দেখতে পারবো, এটা যে কোনো ওয়েবসাইটের, ঠিক আছে। তো দেখেন আমি robots.txt-টা ভিউ করতেছি, ভিউ করলে জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ, সাইটটা একটু স্লো হলো কেন? আপনার তাড়াতাড়ি করা লাগে দুইজনের। এই দেখেন আমি একটা সাইটে robots.txt দেখাচ্ছি। এখানে দেখেন কিছু কিছু জিনিস অ্যালাউ করা আছে, কিছু কিছু জিনিস ডিসঅ্যালাউ করা আছে। তো ডিসঅ্যালাউ করার উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্ত জায়গায় গুগল বোর্ড যেতে পারবে না, ঠিক আছে। এই যে ডিসঅ্যালাউ করা আছে তার মানে ক্যাটাগরি, তার সাইটের যত ক্যাটাগরি আছে সমস্ত ক্যাটাগরির মধ্যে গুগল বোর্ড ঢুকতে পারবে না, তার সাইটের যত ট্যাগ আছে কোনো ট্যাগের মধ্যেই ঢুকতে পারবে না। এটা হচ্ছে একটা সাইটের পুরো সাইটের স্পেসিফিক পেজগুলো আলাদা আলাদাভাবে রোবটকে ব্লক করার জন্য। আর আমরা যদি কোনো লিঙ্ককে ব্লক করতে যাই তখন আমরা এই সিস্টেমে করবো, জাস্ট ওই লিঙ্কের মধ্যে রেল ইকুয়াল টু নো ফলো ট্যাগটা বসে দেবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি ইন্টারনাল লিঙ্ক কি, এক্সটার্নাল লিঙ্ক কি। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যে আমরা যখন একটা পেজের সাথে আর একটা সাইটের একটা পেজের সাথে আরেকটা পেজ ইন্টারনালি কানেক্ট করবো সেটাকে আমরা ইন্টারনাল লিঙ্ক বলবো। যেমন আমার সাইটটা দিয়ে আমি দেখাই দিই এখানে। তো এখানে আমার সাইটে খেয়াল করে দেখেন আমি যে এখানে এসইও সার্ভিস কথাটা যদি আমি ক্লিক করি, আপনার একটা কোশ্চেন, জি বলেন বলেন। হ্যাঁ, হুম, আচ্ছা কেন দিব না সেটা বলি। মনে করেন যে এখানে আমার সাইটের মধ্যে ব্লগ অপশন আছে, হ্যাঁ, তো এই ব্লগ অপশনে আমি এখানে কিছু আর্টিকেল লিখছি। তো এই আর্টিকেলের নিচে দেখেন এখানে কমেন্ট করার অপশন আছে, খেয়াল করে দেখেন নিচের দিকে, এই দেখেন এখানে কমেন্ট করার অপশন আছে এই যে নিচে, এই যে। তো এই কমেন্টে এসে একজন একটা উল্টোপাল্টা কমেন্ট বা কিছু একটা লিখলো, লিখার পরে তার সাইটের ইউআরএলটা এখানে দিয়ে গেল। তো এই ইউআরএলটা কি হলো, গুগল বোর্ড কিন্তু আইসা দেখলো যে এখানে একটা ইউআরএল দেওয়া আছে এবং সেই ইউআরএলটা গুগল ভিজিট করে ফেললো গুগল বোর্ড ঢুকে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যে এখানে একজন কমেন্ট করলো, করার পরে এখন কথা হচ্ছে যে আমার সাইট থেকে ভিজিটর ক্লিক করে এখান থেকে বের হয়ে যাচ্ছে, এটা আমার জন্য খারাপ। তো আমি চাই না যে গুগল রোবট এই ধরনের কোনো লিঙ্ক গিয়ে দেখুক যে লিঙ্কগুলো অন্য ভিজিটর এসে এখানে পাবলিশ করে গেছে। সো আমি এমন একটা কাজ আমি করে রাখবো আমার সাইটের মধ্যে যে আমার সাইটের এই ব্লগের মধ্যে এসে যতগুলো
পোস্টে যারা যারা কমেন্ট করবে সব কমেন্ট অটোমেটিক্যালি নো ফলো হয়ে যাবে, এই সিস্টেম আমি করে রাখবো, বুঝতে পারছেন? তারপরে ধরেন যে আমি যে এখানে খেয়াল করেন আমার সাইটে আমি কিছু ইন্টারনাল লিঙ্ক করছি, কিছু এক্সটার্নাল লিঙ্ক করছি। যেমন ধরেন এই যে প্লিজ অ্যান্ড ফ্রি, এটাতে ক্লিক করলে আমার হচ্ছে প্যাকেজে চলে যাবে, যে রিকোয়েস্টে প্যাকেজ আমার সাইটেরই কিন্তু নতুন পেজ ওপেন হলো। তার মানে কি, আমি আমার সাইটের এই রিকোয়েস্টে প্যাকেজ এই পেজের সাথে আমার এই হোম পেজকে আমি ইন্টারনালি কানেক্ট করছি, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। বাট দেখেন এখানে আমি যখন এসইও সার্ভিসে ক্লিক করব তখন দেখেন আমার অন্য সাইটে চলে যাচ্ছে, creativemirror.com চলে যাচ্ছে। তো যদি এই সাইটটা আমার নিজেরই, বাট কথা হচ্ছে যে এখানে যদি অন্য কারোর সাইট হতো, এটা যদি উইকিপিডিয়া হতো বা এটা যদি হচ্ছে খান আইটি হতো, তো তখন মানুষ এইখানে ক্লিক করে কিন্তু ভিন্ন কোনো সাইটে চলে যাচ্ছে, তাই না, ভিজিটর। তো এই জিনিসটা আমি চাই, সবসময় চাইবো যে গুগল বোর্ড যেন এই সাইটটাকে এই জিনিসটাকে যেন না ফলো করে, যে ভিজিটর আমার সাইটে এসে ক্লিক করে বাইরের সাইটে চলে যাচ্ছে। এই জন্য আমরা এই সমস্ত এক্সটার্নাল লিঙ্কে, এই যে এই সাইটটার এই যে একটু আগে যে লিঙ্কটা আমি দেখাচ্ছি, যে এখন বর্তমানে যে দেখাচ্ছি, এই লিঙ্কটা কিন্তু দেখেন আমি রিলেগাল টু নোভেল অ্যাট্রিবিউট দিয়ে রাখছি অলরেডি। আমি এডিটেড HTML দিই, দেখেন এই যে দেখেন এটা আমার লিঙ্ক creativemirror.com, এটার সাথে রিলেগাল টু নো ওপেনার বা নো ফলো ট্যাগ দেওয়া আছে। তারপর টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক করা আছে, মানে টার্গেট ব্ল্যাঙ্ক করা আছে, মানে ক্লিক করলে নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। তারপরে দেখেন এসইও সার্ভিস, এই কথাটা হচ্ছে আমার অ্যাঙ্কর। ঠিক এইখানে দেখেন আমি এটাকে কাটি, কেটে এখানে আমি ভিউ করি, দেখেন এখানে তাই দেখতে পারবেন। তাহলে এই যে লিঙ্কটা আমার এসইও সার্ভিস, এটার মধ্যে আমার এই সাইটটা ঢুকানো আছে, এই সাইটটা ঢুকানো আছে পোর্টফোলিও, ঠিক আছে? তাহলে এটুকু তো ক্লিয়ার হয়েছেন যে একটা সাইটে যখন আমরা যখন ইন্টারনাল লিঙ্ক করি সেই লিঙ্কগুলো হবে হচ্ছে ডু ফলো লিঙ্ক, আর আমরা যখন এক্সটার্নাল লিঙ্ক করব সেই লিঙ্কগুলো হবে হচ্ছে নো ফলো লিঙ্ক, যেন গুগল বোট এটা ফলো না করে যে আমার সাইট থেকে ভিজিটর বাইরে চলে যাচ্ছে ক্লিক করে। এখন অ্যান্সারটা পাইছেন আপনি? আচ্ছা আচ্ছা, তো ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক কি আমি অলরেডি আপনাদের বলেই ফেললাম, যে আমার সাইটেরই যদি একটা পেজের সাথে আরেকটা পেজ কানেক্ট করি সেটা ইন্টারনাল লিঙ্ক, আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আমার সাইট থেকে যদি বাইরের কোনো সাইটকে আমি লিঙ্ক দিয়ে রাখি অ্যাঙ্কর করে, সেটাকে বলবো হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। টার্গেট ব্ল্যাঙ্ক হচ্ছে যে দেখেন আমি এখানে ক্লিক করছি, নতুন ট্যাবে যায় পেজটা ওপেন হয়ে গেল, এটা বলা হয় টার্গেট ব্ল্যাঙ্ক। বাট যদি এই পেজের মধ্যেই ওপেন হতো তাহলে এটাকে আমরা নন টার্গেট ব্ল্যাঙ্ক বলতাম, ঠিক আছে? আচ্ছা, তো টার্গেট ব্ল্যাঙ্ক অটোমেটিক্যালি একটা লিঙ্ক নন টার্গেট ব্ল্যাঙ্ক হয়, বাট সেটাকে টার্গেট ব্ল্যাঙ্ক করতে গেলে আমাদেরকে একটা ছোট HTML অ্যাট্রিবিউট বসাই দিতে হয়, টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এরকম একটা নতুন কোড বসাই দিতে হয়। এই কোড যদি আমরা আমাদের HTML অ্যাট্রিবিউটের মধ্যে বসাই দিই তাহলে সেই লিঙ্কটা টার্গেট ব্ল্যাঙ্ক লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর এই নো ফলো অ্যাট্রিবিউট যদি না দিই তাহলে একটা লিঙ্ক অটোমেটিক্যালি ডু ফলো হয়, পৃথিবীর সকল লিঙ্কই ডু ফলো অটোমেটিক্যালি, ঠিক আছে? তো ওইটাকে যদি আমরা নো ফলো করতে যাই তাহলে আমরা হচ্ছে নো ফলো অ্যাট্রিবিউটটা দিয়ে দিলি নো ফলো হয়ে যাবে। ইন্টারনাল লিঙ্ক সবসময় ডু ফলো হয়, এক্সটার্নাল লিঙ্কগুলো আমরা নো ফলো করি, কারণ হচ্ছে যে আমাদের এই ভিজিটর বাইরে যাচ্ছে যেন না দেখে। আর টার্গেট ব্ল্যাঙ্ক করার কারণ হচ্ছে যে আমার এই পেজের মধ্যে যেন কোনো এক্সটার্নাল লিঙ্ক রিলোড না নেয়, আমরা চাই নতুন ট্যাবে গিয়ে ওপেন হোক, এই ট্যাবের মধ্যেই যেন এটা ওপেন না হয়, তাহলে আমাদের সাইটটা তো হারাই যাবে, তাই না? আচ্ছা, নন টার্গেট ব্ল্যাঙ্ক তো বললাম। আচ্ছা, ইনকামিং লিঙ্ক দেখেন, ইনকামিং লিঙ্ক হচ্ছে, মনে করেন আমি ইউটিউবে আমি উদাহরণ দিচ্ছি, আমার সাইটটি উদাহরণ দিই। এখানে হয়েছে ক্যাটাগরি অপটিমাইজ, মেটা ডিসক্রিপশন ছাড়া হচ্ছে, এটা ডিসিশন দিতে হবে। মেটা ডিসক্রিপশন ছাড়াই 96 স্কোর, আর কি লাগে? আচ্ছা, তো দেখেন এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, হ্যাঁ? তো আমার ইউটিউব চ্যানেলে আমি আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে
এই যে দেখেন আমি ডিসক্রিপশনে আমার সাইটে লিঙ্ক দিয়ে রাখছি। তার মানে এইখানে যদি ক্লিক করে কোনো ভিজিটর এখানে এই ভিজিটর ক্লিক করে যদি আমার আচ্ছা, তো এইখানে যদি কেউ ক্লিক করে আমার সাইটে আসে, তাহলে এই যে লিঙ্কটা করে আসছি এই লিঙ্কটা আমার সাইটের জন্য ইনকামিং লিঙ্ক, বাট ইউটিউবের জন্য আউটগোয়িং লিঙ্ক, মানে ভিজিটর বাইরে চলে যাচ্ছে ইউটিউব থেকে। আর এখানে আমার সাইটে কোনো একটা লিঙ্ক ধরে ভিজিটর আসতেছে, তার মানে আমার সাইটের জন্য এই লিঙ্কটা ছিল হচ্ছে ইনকামিং লিঙ্ক। ঠিক আছে, তো আশা করি ইনকামিং আর আউটগোয়িং এই জিনিসটা বুঝতে পারছেন। এটার জন্য কোনো এক্সট্রা কোড দরকার হয় না আর কি। ঠিক আছে, তো দেখেন আমি একটা অ্যাঙ্কর টেক্সট কোড আপনাদের লিখে দেখাচ্ছি। অ্যাঙ্কর টেক্সটগুলো কীরকম হয়, এ স্পেস HREF ইকুয়াল টু, এখানে থাকে হচ্ছে ইউআরএল, তারপরে এটা ক্লোজ হয়ে যায়, এখানে থাকে হচ্ছে টেক্সট। টেক্সট বলতে আসলে আমরা মূলত এখানে কিওয়ার্ড বলি আর কি। ঠিক আছে, এখানে থাকে হচ্ছে কিওয়ার্ড, তারপরে থাকে হচ্ছে ব্যাকস্ল্যাশ এ। তো এখন কথা হচ্ছে যে এই যে লিঙ্কটা এখানে কিওয়ার্ড, এই যে ইউআরএলটা এবং এখানে কিওয়ার্ডটা, তাহলে কিওয়ার্ডের উপরে ক্লিক করলে এখানে যে ইউআরএল থাকবে সেখানে চলে যাবে। ধরেন আমি এখানে দিলাম সে fb.com। ঠিক আছে, তাহলে এখানে কিওয়ার্ড ওয়ার্ডটাতে ক্লিক করলে fb.com এ চলে যাবে। এখন এই লিঙ্কটা কিন্তু অটোমেটিক্যালি ডু ফলো লিঙ্ক, বাট এটাকে যদি নো ফলো করতে যাই, জাস্ট এই রিয়েল ইকুয়াল টু নো ফলো এই অ্যাট্রিবিউটটা জাস্ট আমরা এই স্টার্টিং ট্যাগের মধ্যে বসাতে দেবো, তাহলে এই লিঙ্কটা এখন কি হলো, নো ফলো লিঙ্ক হয়ে গেল। বাট এই কিওয়ার্ডে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু যে পেজের মধ্যে থাকবে সেই পেজের মধ্যেই লোড নেবে। সো এটাকে যদি আমরা নিউ ট্যাবে লোড করতে যাই তাহলে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট বসাতে হবে, টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তো এই জিনিসটা জাস্ট ঠিক এটার পরেই আবার পেস্ট করে দিব। তাহলে দেখেন এখন লিঙ্কটা দেখতে আমরা দেখে কিন্তু বুঝতে পারতেছি এই লিঙ্কটা হচ্ছে একটা নো ফলো লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে একটা টার্গেট ব্ল্যাঙ্ক লিঙ্ক, এবং এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে নতুন ট্যাব ওপেন হবে, এবং এই লিঙ্কের মধ্যে গুগল বট ঢুকতে পারবে না, কারণ আমরা রেগুলার টু নো ফলো অ্যাট্রিবিউট দিয়ে রাখছি। সো এখানে fb.com এ মানে এখানে কিওয়ার্ড শব্দের উপরে ক্লিক করে ভিজিটর কোন লিঙ্কে যাচ্ছে, কয়জন যাচ্ছে, এই জিনিসটা গুগল বট ফলো করবে না, এবং এই লিঙ্কের জুস বা এই লিঙ্কের কোনো ব্যাড ইফেক্ট আপনার ওই সাইটের উপরে পড়বে না। তো এই জন্য আমরা যখন কোনো এক্সটার্নাল লিঙ্ক দিব, মানে আমাদের সাইট থেকে যখন অন্য কোনো সাইটকে আমরা লিঙ্ক দিব, তখন আমরা সবসময় লিঙ্কগুলো নো ফলো করে দিব। ঠিক আছে, আচ্ছা, তো আপাতত এইটুকুই জানেন, এর চেয়ে বিস্তারিত এখন আর বলার সময়ও পাচ্ছি না বা বলতেও পারতেছি না। আমার আরও ডিটেলস এই জিনিসটা আলোচনা করার ইচ্ছা ছিল, বাট আসলে এটা আলোচনা করতে গেলে আমি অফ পেজ ইস্যু শুরু করতে পারবো না, এই জন্য আমাকে অফ পেজ ইস্যুতে ব্যাক করতে হবে। ঠিক আছে, খেয়াল করে দেখেন, তাহলে অফ পেজ ইস্যুর মধ্যে প্রথম হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন প্রসেস সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, দ্বিতীয় হচ্ছে ব্যাকলিঙ্কের এজ, অথরিটি, পপুলারিটি, ওভারঅল কোয়ালিটি। তো ব্যাকলিঙ্কের অথরিটি, পপুলারিটি, কোয়ালিটি, এজ, এই জিনিসগুলো জানার আগে আমাদের আরও ছোট ছোট কিছু জিনিস সম্বন্ধে আমাদেরকে আইডিয়া থাকা দরকার। আইডিয়াগুলো আমি বলি। আইডিয়াগুলো কি? আইডিয়াগুলো হচ্ছে যে আমরা যখন ব্যাকলিঙ্ক করব কিছু কিছু সাইটের কথাবার্তা আমাদের চোখের সামনে আসবে, যেমন হচ্ছে পিএ, তারপর হচ্ছে ডিএ, তারপর হচ্ছে টিএফ, সিএফ, তারপর হচ্ছে ইউআরএল রেটিং, তারপর হচ্ছে ডিআর বা ডোমেইন রেটিং। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের সামনে আসবে। তো পেজ অথরিটি বা ডোমেইন অথরিটি এটা কে দেয়? মজ দেয়। আর ট্রাস্ট ফ্লো, সাইটেশন ফ্লো। টিএফ মানে হচ্ছে ট্রাস্ট ফ্লো, সিএফ মানে হচ্ছে সাইটেশন ফ্লো। তো এই ট্রাস্ট ফ্লো এবং সাইটেশন ফ্লো এই যে এই ডাটাটা দেয় হচ্ছে কী বলে, ম্যাজেস্টিক। ঠিক আছে, ম্যাজেস্টিক নামের একটা সাইট আছে, দেখেন এখানে ম্যাজেস্টিক ব্যাকলিঙ্ক নামের একটা ওয়েবসাইট আছে। তো এই যে ম্যাজেস্টিক.com, ব্যাকলিঙ্ক এসইও চেকার এন্ড লিঙ্ক বিল্ডিং করেছে, এই সাইট থেকে আমরা হচ্ছে এই জিনিসটা জানতে পারবো, বা এই ম্যাজেস্টিকই হচ্ছে এই ট্রাস্ট ফ্লো, সাইটেশন ফ্লোর হচ্ছে ইয়ে। তা আমরা একটু গুগলে সার্চ করি যে হোয়াট ইজ ট্রাস্ট ফ্লো। When trust flow is a number of predicting how trustworthy a page is based to how trustworthy site tend to link trustworthy network. তার মানে হচ্ছে যে আপনি যেখান থেকে ব্যাকলিঙ্ক নিচ্ছেন বা যেখানে গিয়ে একটা লিঙ্ক করে আসবেন আপনার সাইটের জন্য,
তো সেই সাইটটা কতটুকু ট্রাস্টওয়ার্দি, মানে সেই সাইটটা কতটুকু ট্রাস্টেবল যেখান থেকে আপনি একটা ব্যাকলিঙ্ক নিচ্ছেন। যেমন দেখেন আমি আমার সাইটের জন্য একটা ব্যাকলিঙ্ক কিন্তু আমি ইউটিউবে গিয়ে করে এসেছি, ঠিক আছে? তার মানে আমি ইউটিউবের ডিসক্রিপশনে আমার সাইটের লিঙ্কটা দিয়ে আসছি, তার মানে আমি ইউটিউবে একটা ব্যাকলিঙ্ক করে আসলাম, ঠিক আছে? তো ব্যাকলিঙ্ক জিনিসটা আপাতত আপনারা ক্লিয়ার হয়েছেন যে ব্যাকলিঙ্ক শুধুমাত্র ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে করতে হয়, ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে। আমি চাইলে ইউটিউবে শেয়ার করতে পারি, আমি চাইলে কোনো ব্লগের কমেন্টের নিচে গিয়ে কমেন্ট করে সেখানে আমি আমার ইউআরএলটা দিয়ে আসতে পারি, হ্যাঁ? তো এরকম কাজ হচ্ছে ব্যাকলিঙ্কের কাজ আর কি। তো এই ব্যাকলিঙ্ক করার সময় আমরা দেখে দেখে করব, আমরা এমন সাইটে গিয়ে লিঙ্ক করে আসবো না যে সাইটটা ট্রাস্টওয়ার্দি না। যেমন দেখেন আমি ইউটিউব থেকে কিন্তু একটা লিঙ্ক নিয়েছিলাম, নির্দ্বিধায় ইউটিউব একটা ট্রাস্টওয়ার্দি ওয়েবসাইট এবং ইউটিউবের ট্রাস্ট ফ্লো কিন্তু খুবই ভালো। সো এই ইউটিউব থেকে যখন আমরা মানে লিঙ্ক নিব, আমরা কিন্তু নিশ্চিন্তে লিঙ্ক নিব, কিন্তু অন্য কোনো সাইট, যে সাইটে আমরা একদমই চিনি না, আমরা একদমই জানি না, ওই সাইট লিঙ্ক নিয়ে কিন্তু আমাদের লাভ নেই। আসলে গুগল একটা সাইটকে কীভাবে র্যাঙ্ক দেয়? গুগল একটা সাইটকে র্যাঙ্ক দেওয়া হচ্ছে যে ওই সাইটটা আরও কতগুলো সাইটের সাথে কানেক্টেড আছে সেই জিনিসটা দেখে গুগল র্যাঙ্ক দেয়। তো ওই সাইটটা যদি অন্য অন্য সাইটের সাথে কানেক্ট না থাকে, ভালো ভালো সাইটের সাথে কানেক্ট না থাকে, খারাপ খারাপ সাইটের সাথে কানেক্ট থাকে, তাহলে কিন্তু র্যাঙ্ক হবে না। আসলে মূলত এটা মানুষের মতো আর কি। ধরেন একজন মানুষ আরেকজন মানুষকে ভালো কখন বলে? যখন সে ভালো মানুষের সাথে মিশে, যখন সে ভালো মানুষের সাথে চলে, তখন কিন্তু সবাই মিলে তারা ভালো বলে। সে নিজে যারা যতই ভালো বলে, গুগল তাকে বিশ্বাস করবে না। ধরেন আমার সাইটের মধ্যেই তো দেখেন আমি কত কিছু লিখছি, অ্যাবাউট মি, হাবি জাবি, আমার স্কিল টিস্কিল, কত কিছু বিলিভ করেন। এগুলা গুগল দেখে এগুলা বিশ্বাসই করবে না যে আমার সাইটটা এত ভালো। বাট এই আমার সাইটে যদি আরও 10টা সাইট আমাকে যদি লিঙ্ক দিয়ে বলে যে এইটা ভালো, তখন গুগল বিশ্বাস করবে। এর আগে গুগল বিশ্বাস করবে না। আমি যতই ভালো লিখি আমার সাইটের সম্বন্ধে, দেখেন কত কিছু লিখছি আমি, এসইও ট্রেনিং, কনসালটেন্সি সার্ভিস, তারপর হচ্ছে এই যে কনসালটেন্সি সার্ভিস অ্যাজ অ্যান এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, তারপরে আমার স্ট্র্যাটেজিগুলো এখানে বলছি, আমি কীভাবে কাজ করি সেগুলো আমি বলছি, হ্যাঁ? তারপরে আমি এখানে দেখেন আমার লেটেস্ট প্রজেক্টগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, যে প্রজেক্টগুলো আমার রানিং প্রজেক্ট। তারপরে আমার ক্লায়েন্টের রিভিউগুলো কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি এখানে, আমার ক্লায়েন্ট আমাকে নিয়ে কী বলে সেই জিনিসগুলো অ্যাড করে দিচ্ছি। এইখানে আমি সব কিছু আমাকে নিয়ে ভালো বলছি, বাট তারপরেও কিন্তু গুগল এই জিনিসটাকে বিশ্বাস করবে না। গুগল কখন বিশ্বাস করবে? যখন এই সাইটটাকে অন্য অন্য সাইট ব্যাকলিঙ্ক দিবে, বা অন্য অন্য সাইট তাদের আর্টিকেলের মধ্যে কোনো একটা লেখার সময় আমার সাইটটাকে রেফার করবে যে এইখানে যান ভিজিট করার জন্য, আরও ডিটেলস বা আরও ইনফরমেশন পাওয়ার জন্য এইখানে যান। এই জিনিসটা যখন আমি পাবো, তখন হচ্ছে আমার এই সাইটটা গুগলের র্যাঙ্কে আসবে। তো এইটাই হচ্ছে সেই ট্রাস্টফুল নিয়ে এত কথা বলে ফেললাম। আর ইউআরএল রেটিং, ডোমেইন রেটিং, এটা হচ্ছে এইচরেফ নামের একটা টুলস আছে। এই এইচরেফের দ্বারা হচ্ছে ইউআরএল রেটিং এবং এই ডোমেইন রেটিংটা হচ্ছে অ্যানালাইসিস করা যায়। তো এইটাও হচ্ছে সাইটের ব্যাকলিঙ্কের উপরে ডিপেন্ড করেই আসলে এটা দেয়। ব্যাকলিঙ্ক, ট্রাফিক, সাইটে কেমন ট্রাফিক ঢোকে, এই সমস্ত জিনিসের উপরে বিবেচনা করে এই জিনিসটা দেওয়া হয়। তো আপনাদের এই ব্যাকলিঙ্কের লাইভ প্রজেক্ট আমি আপনাদের করাবো, আপনাদেরকে আমি অনেকগুলো ব্যাকলিঙ্কের কাজ দিব যেগুলো আপনারা আমার সাইটের জন্য করবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আপনারা আশা করি এগুলো ক্লিয়ার হয়েছেন যে ক্রিটিক্যাল ইম্পর্ট্যান্স অফ ব্যাকলিঙ্ক। আমি কিন্তু অলরেডি বলে ফেলছি যে ব্যাকলিঙ্কের কী গুরুত্বপূর্ণ, কারণ একটা সাইট গুগল ব্যাকলিঙ্কের দ্বারাই কিন্তু চিনে ওই সাইটটা। আচ্ছা, ওয়েস টু গেট হাই অফ কোয়ালিটি ব্যাকলিঙ্ক, এটা আমরা পরে শিখবো। আচ্ছা, ইনকামিং আউটবাউন্ড লিঙ্ক, এগুলো আমরা সবই শিখছি। ইন্টারনাল এক্সটার্নাল শিখছি, লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু দেখি যে আমাদের লিঙ্ক বিল্ড কীভাবে করতে হবে। তো এখানে আপনাদের একটা সলিউশন আমি দিব, সেটা হচ্ছে যে দেখেন আমার রাইট, ওকে, আমার একটা বাংলা বই লেখা আছে, হ্যাঁ, অপিজিসির উপরে। তো এটা আমার লেখা আর কি, হ্যাঁ। তো এটা অনেক সময় নিয়ে লেখা আর কি,
বাংলা লেখা খুব কষ্ট, আপনারা জানেন। তো এই বইটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে অফ পেজ এসইও সম্বন্ধে সুন্দরভাবে লেখা আছে, ব্যাকলিঙ্ক কীভাবে কাজ করবেন। তো ব্যাকলিঙ্কের কাজ শুরু হবে তখন যখন হচ্ছে আমাদের সাইটের অন পেজের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। হ্যাঁ, পিডিএফ আছে, এটা ওয়ার্ড ফাইল, বাট পিডিএফ ভার্সন আছে, এটা দিব আপনাদের। আচ্ছা, এটা দিয়ে দিব আপনাদের। আচ্ছা, তো আমাদের সাইটে যখন অন পেজের কাজ শেষ হয়ে যায় তখন আমাদের ব্যাকলিঙ্কের কাজ শুরু করতে হবে আর কি, সাইটটা গুছানো হয়ে গেলে। তো ব্যাকলিঙ্ক করবো আমরা ন্যাচারালভাবে, আমরা কোনো সফটওয়্যার দিয়ে ব্যাকলিঙ্ক করবো না। ন্যাচারাল বলতে যে একটা মানুষ সারাদিনে বসে থেকে ধরেন যে 20টা লিঙ্ক করতে পারে, তাহলে আপনাকে সারাদিনে 20টা লিঙ্কই করতে হবে। আপনি একবারে একসাথে এক সফটওয়্যারে বসে 1 লাখ লিঙ্ক করে ফেললেন এক মাসে, আপনার সাইটকে গুগল ব্যান করবেন, আপনি গুগল থেকে ব্যান হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, তো এই কথাগুলো এখানে লেখা আছে, ওকে? তারপরে এগুলো একটু ভালোভাবে পড়বেন মন দিয়ে। এগুলো পড়ার পরে আরও ডিটেলসে এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন লিঙ্ক পপুলারিটি কেন গুরুত্বপূর্ণ। তো লিঙ্ক পপুলারিটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনি যে সাইট থেকে ব্যাকলিঙ্ক নিয়েছেন সেই ব্যাকলিঙ্কের পেজের কোয়ালিটি কেমন, অ্যাঙ্কর টেক্সট হিসাবে কি ব্যবহার করা হয়েছে, তারপর হচ্ছে আপনি যে পেজ থেকে ব্যাকলিঙ্ক নিয়েছেন সেই পেজের সাথে আপনার সাইটের প্রাসঙ্গিকতা কতখানি, ঠিক আছে? মানে হচ্ছে আপনি মানে যেখান থেকে আর্টিকেল নেবেন ওই আর্টিকেলের সাথে আপনার পেজের কানেকশন কেমন, ঠিক আছে? যেমন ধরেন আমি এখানে একটা আর্টিকেলের একটা ব্যাকলিঙ্ক আমি সেদিন নিয়েছি, একটা মানে ব্যাকলিঙ্কের উদাহরণ আমি আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যালি। শুনতে পাচ্ছেন না কেন? আজকে তো শেষ করে উঠতে হবে, এটা শেষ না হলে কিন্তু উঠা যাবে না। কয়টা ক্যাটাগরি হলো? সব অপটিমাইজ করাই আছে, খালি ফোকাস কি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন এই যে আমি এখানে কিছু কিছু জায়গায় আর্টিকেল আমি হচ্ছে ইয়ে করে রাখি আর কি, দিয়ে রাখি, হ্যাঁ, আর্টিকেল দিয়ে রাখি। তো ওরা আমার আর্টিকেলগুলো হচ্ছে পাবলিশ করে দেয়। তো দেখেন এখানে এই সাইটে আমি এখানে একটা কন্টেন্ট আমি একে পাঠাইছিলাম, এই কন্টেন্টটা আমার নিজের জেনারেট করা কন্টেন্ট। তো এই কন্টেন্টটাতে দেখেন 8 স্টেপ টু ইনক্রিজ ট্রাফিক বাই রিডিউস ইউর বাউন্স রেট, ওকে? তো দেখেন এটার সাথে কিন্তু আমার সাইটের আমি লিঙ্ক করে দিছি, আমি কিন্তু এখান থেকে আমার সাইটে ব্যাকলিঙ্ক নিছি, ঠিক আছে? এটা খেয়াল করলে পাওয়া যাবে ব্যাকলিঙ্কটা। এই যে দেখেন এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, ঠিক আছে? ফর মোর সি দ্য বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। তো আমার এই আর্টিকেলের সাথে কিন্তু আমার লিঙ্কটার 100% মানে কি বলবো রিলিভেন্সি আছে। কারণ আমার নিশ হচ্ছে আমি কিন্তু এসইও নিশ নিয়ে কাজ করি, আমি কিন্তু এই এসইও নিশের উপরে এখানে একটা আর্টিকেল পাবলিশ করাইছি একে দিয়ে, এবং এর এই সাইটটাও কিন্তু ভালো, এই সাইটটা কিন্তু খারাপ না, আমার কাছে ভালো লাগছে। এটা একটা গেস্ট পোস্টিং ওয়েবসাইট, হ্যাঁ? তো এখানে আর্টিকেল দিলে এরা আর্টিকেলগুলো পাবলিশ করে দিবে আর কি। তো জাস্ট একটা ভালো মানের আর্টিকেল এদেরকে আমি দিছি, এরা পাবলিশ করে দিছে, এবং আমাকে দেখেন একটা লিঙ্ক দিছে আমার সাইটে। সো আমি কিন্তু এই লিঙ্কটা ফ্রিতে পাইছি। দেখেন ফ্রিতে কিন্তু আমার সাইটে একটা লিঙ্ক পেয়ে গেলাম, দেখেন ক্লিক করেন আমার সাইটে চলে যাবে, ঠিক আছে? তো এইখানে আচ্ছা নিউট্যাব ওপেন করি আর কি। আচ্ছা, তো এখানে আমাদের যে লিংকের যে ওয়েটা সেটা আমি আপনাদেরকে পরে শেখাবো, বাট আমি রিলেভেন্সিটা আপনাদের দেখালাম আর কি, ঠিক আছে? দেখেন অ্যাঙ্কর টেক্সট হিসেবে কি ব্যবহার করা হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যে পেজ থেকে ব্যাকলিঙ্ক করেছেন সেই পেজ থেকে আপনার সাইটের বিষয়বস্তু বা প্রাসঙ্গিকতা কতখানি। আচ্ছা,
তারপরে লিঙ্ক পপুলারিটি কেন গুরুত্বপূর্ণ এখানে বলা আছে, এটা পড়ে নেবেন। এখন দেখেন আমার সাইটের জন্য কি কি ব্যাকলিঙ্ক আমাদেরকে করতে হবে। আচ্ছা, আমাকে একটু একটা মিনিট সময় দেন, আমাকে একটা মেইল করতে হবে। এই কি হলো? আচ্ছা, 10 জন জয়েন করছে, তাহলে স্ক্রিনশটটা নিয়ে রেখে। আচ্ছা, এখন নেক্সটে আসি ব্যাকলিঙ্কের ক্যাটাগরি। আমাদের সাইটের জন্য কি কি লিঙ্ক করা লাগতে হবে? আমাদের সাইটের জন্য 3 ধরনের লিঙ্ক করতে হবে। একটা হচ্ছে লো কোয়ালিটি লিঙ্ক, মিডিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটি। 3 ধরনের লিঙ্কই আমাদের সাইটের জন্য করতে হবে। তো এখন বলতে পারেন যে ভাইয়া লো কোয়ালিটির লিঙ্কটা কেন করব? হ্যাঁ, অন্য সফটওয়্যারে আমরা ক্লাস নিব আর কি, কারণ আমাদের ওই যে সেট আপটা প্রথমে দিয়েছিলাম ওটা হচ্ছে সেট আপটা হয়নি, যার কারণে আমরা বাধ্য হয়ে এখানে আসছি। আমরা আবার চলে যাবো, ব্যাক করবো অন্য সফটওয়্যারে, সমস্যা নেই। আচ্ছা, তো লো কোয়ালিটি লিঙ্ক কেন লাগবে? কারণ হচ্ছে যে গুগল যখন দেখবে যে আপনি সব ধরনের লিঙ্কই আপনার সাইটের জন্য করছেন, তখন আপনার সাইটটাকে প্রাধান্য দিয়ে গুগল উঠাই দেবে। বাট আমরা খুবই কম সংখ্যক করবো। আমরা যদি 100টা লিঙ্ক করি, আমরা 20টা লিঙ্ক বা 10টা লিঙ্ক করবো লো কোয়ালিটির। মিডিয়াম কোয়ালিটির লিঙ্ক করবো হচ্ছে 40 থেকে 50টা, আর বাকি যে 40 থেকে 50টা থাকবে সেই লিঙ্ক করবো হাই কোয়ালিটির লিঙ্ক। ঠিক আছে? তো কোনো ধরনের ব্যাকলিঙ্কও বাদ দেওয়া যাবে না। তো আমরা একটু দেখি যে কোন ধরনের লিঙ্কগুলো হচ্ছে লো কোয়ালিটির লিঙ্ক। তো লো কোয়ালিটির লিঙ্কের মধ্যে ফার্স্টে যেটা করে সেটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং, তারপরে হচ্ছে ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং। তো আমরা একটু সোশ্যাল বুকমার্কিংটা দেখে আসি। সোশ্যাল বুকমার্কিংটা কি, সোশ্যাল বুকমার্কিংটা কিভাবে করে এটা আমরা দেখে আসি। তো আমি আমার সাইটের জন্য কিছু সোশ্যাল বুকমার্ক করে দেখাচ্ছি। এগুলো খুব লো কোয়ালিটি লিঙ্ক হিসেবে ধরা হয়, কারণ হচ্ছে সোশ্যাল বুকমার্কিং ফ্রিতে করা যায় এবং যত এক্সপার্ট আছে যারা কাজ করে তারা সবাই সোশ্যাল বুকমার্কিং তাদের সাইটের জন্য করে। তো যে লিঙ্কটা যত সহজে করা যায় সেই লিঙ্কটার স্ট্রেংথ তত কম। ঠিক আছে, সেই লিঙ্কটার স্ট্রেংথ তত কম। সো আমাদের এমনভাবে লিঙ্কগুলো করতে হবে যে লিঙ্কগুলো মানুষ করতে পারে না, বাট আমরা করতে পারবো। আচ্ছা দেখেন, এ সোশ্যাল বুকমার্কিং ইজ দ্য ওয়ে ফর পিপুল to store, organize, search and manage bookmark of web page. Use save link to web page that they want to share using a social bookmarking site or store link site. দেখেন, আমার যদি কোনো একটা সাইট ভালো লাগে তাহলে কিন্তু আমরা এখানে জাস্ট বুকমার্কে ক্লিক করে আমাদের ব্রাউজারে বুকমার্ক করে রাখি। বাট এই সিস্টেমটা হচ্ছে যে আমরা একটা সাইট আরেকটা সাইটের মধ্যে বুকমার্ক করে রাখবো। ঠিক আছে, এই যে আমরা আমাদের সাইটটা অন্য কোনো সাইটের ভেতরে আমরা স্টোর করে রাখবো। ঠিক আছে, তো এরকম অসংখ্য স্টোর করার লিঙ্ক করার জায়গা আছে। যেমন আমি আপনাদেরকে একটা সাইট দেখাচ্ছি, যেমন এই সাইটের নাম হচ্ছে mix.com। তো এটা একটা সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইট। তো এখানে যদি আমি ওয়েবসাইটের হোম পেজের মধ্যে যাই, তাহলে এখানে যে লিঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি এই লিঙ্কগুলো কিন্তু একটাও এই mix.com-এর না। এই লিঙ্কগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের বা বিভিন্ন ওয়েবসাইটের মালিকের। ঠিক আছে, সেই ওয়েবসাইটের মালিকরা এখানে এসে
এই লিঙ্কগুলো পড়ে গেছে আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার জি হ্যাঁ, এগুলো ব্যাকলিঙ্কের ক্যাটাগরি। যে দেখেন আমি পিডিএফটা ওপেন করছি, যে আমাদের যে ফার্স্ট লোয়েস্ট র্যাঙ্ক ক্যাটাগরি, সেই ক্যাটাগরির ফার্স্ট ইয়া হচ্ছে সোশ্যাল বুকমার্ক, ঠিক আছে। তো আমাদের মোটামুটি অনেক ধরনের লিঙ্কই আমাদের সাইটে করতে হবে। তো দেখেন এখানে আমি লিঙ্কগুলো ভাগ করে দিচ্ছি। লো কোয়ালিটির লিঙ্ক কয়টা করতে হবে, মিডিয়াম কোয়ালিটির লিঙ্ক কী কী করতে হয়, হাই কোয়ালিটির লিঙ্ক কী কী করতে হয়, আদার লিঙ্ক কী কী লিঙ্ক করতে হবে, সেগুলো আমার এখানে কিন্তু লিস্ট করা আছে। এবং এই সমস্ত কাজ একটা সাইটের মধ্যে করলেই আসলে একটা সাইট র্যাঙ্ক পাবে। তো অপটিজিসের কাজ করা হয় মূলত হচ্ছে একটা সাইটের র্যাঙ্ক ইমপ্রুভ করানোর জন্য। সে ধরনের একটা সাইটের পজিশন গুগলে আছে হচ্ছে 25 নাম্বারে। এখন ওকে তো 25 নাম্বার থেকে আমাকে টপ 10 জনের মধ্যে নিয়ে আসতে হবে। তো ও তো একা একা আর ওইভাবে 25 নাম্বার থেকে 10 নাম্বার এমনি আসতে পারবে না। আসার জন্য একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে যে তাকে কন্টেন্ট আপডেট করতে হবে, খুব ভালো কন্টেন্ট দিতে হবে এবং তার সাইটের জন্য ব্যাকলিং করতে হবে। যখন সে ব্যাকলিংগুলো করবে তার সাইটে এবং অথরিটি সম্পন্ন লিঙ্ক করবে, তখন তার র্যাঙ্কটা ধীরে ধীরে ইমপ্রুভ হয়ে যাবে। বুঝতে পারছেন, এটা হচ্ছে কাজ। তো এই সোশ্যাল বুক মার্কিংটা আমি বলতেছি, দেখেন এখানে সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট লিখে সার্চ করতে আমরা, সাইট লিস্ট লিখে সার্চ করলে এখানে আমাদের অসংখ্য অসংখ্য ওয়েবসাইট পাবো, যে ওয়েবসাইটগুলো আমরা সোশ্যাল বুক মার্কিং ওয়েবসাইট হিসেবে বলতে পারি। যেমন এখানে একটা সাইট আছে, সেই সাইটের নাম হচ্ছে dig.com, ঠিক আছে। তো এটাও একটা সোশ্যাল বুক মার্কিং ওয়েবসাইট। এই লিঙ্কগুলো একটাও dig.com এর না, এগুলো মানুষের লিঙ্ক। দেখেন কার লিঙ্ক এখানে দেওয়া আছে, লিঙ্কগুলোর ডাটাগুলো দেওয়া আছে, প্রত্যেকটা সাইটের ডাটা দেওয়া আছে। এটা এই সাইটের লিঙ্ক, তারপর হচ্ছে যে এটা এই সাইটের, এটা হচ্ছে যে এই সাইটের ইনসাইড বুক.com, এই সাইটের লিঙ্ক। তো অন্য অন্য সাইটে এসে এখানে জাস্ট বুকমার্ক করে গেছে এই dig.com এর পেজে। তো এইখানে চাইলে আমাদের ওয়েবসাইটটাও আমরা সেমভাবে হচ্ছে বুকমার্ক এখানে আমরা করতে পারবো। তো এখানে করতে গেলে জাস্ট কী করতে হবে, আমাদের সাইন ইন করতে হবে, করে জাস্ট এখানে আমাদের ইউআরএলটা সাবমিট করতে হবে। তো আমরা একটু আরও বাকি লিঙ্কগুলো আছে, সেই লিঙ্কগুলোতে আমরা দেখি। যেমন পকেট.com একটা বুক মার্কিং সাইট, /.org এটাও একটা বুক মার্কিং ওয়েবসাইট। আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে /.org-তে আমাদের সাইটটা বুকমার্ক করতে পারি, আমাদের সাইটটা এখানে রাখতে পারি আমরা, ঠিক আছে। তো এটা এখানে দেখেন এই যে নিচের যে এই যে লিঙ্কগুলো, এগুলো হচ্ছে কিন্তু মানুষের করা বুকমার্ক। তো আমরাও ঠিক এইভাবে আমাদের সাইটের জন্য একটা সোশ্যাল বুকমার্কিং আমরা এখানে করবো, প্র্যাকটিক্যালি আমরা করে এখনই দেখি যে একটা সোশ্যাল বুকমার্কিং কীভাবে করে। তো প্রত্যেকটা সোশ্যাল বুকমার্কিং সাইটের মধ্যে একটা কমন জিনিস থাকে, সেটার নাম হচ্ছে সাবমিট বাটন। তো এই সাবমিট বাটন 100% থাকবে। কোথাও হয়তো বা সাবমিট লেখা থাকতে পারে, বা কোথাও হয়তো বা অ্যাড লিঙ্ক লেখা থাকতে পারে, কোথাও হয়তো বা সাবমিট লিঙ্ক লেখা থাকতে পারে, এক জায়গায় এরকম থাকতে পারে। তো প্রথম কাজ হচ্ছে যে আমাকে এখানে সাইন আপ করতে হবে। যে সাইন আপটা আমি করে থাকি, সাইন আপটা করার জন্য এখানে সাইন আপটা করা আসলে একটু ডিফিকাল্ট বিষয়, মানে আমার কাছে সাইন আপটা ভালো লাগে না, কেমন জানি লাগে এখানে সাইন আপের সিস্টেমটা। সেটা পার্সোনাল মেল দিয়ে আমি সাইন আপ এখন করতে পারবো না, এটা একটা ডেমো অ্যাকাউন্ট, যেহেতু জাজ মেল দিয়ে সাইন আপ করি।
এখানে একটা পাসওয়ার্ড রিসেট কোড পাঠাইছি, আর কি যেন পাঠাইছি দেখি। এই দেখেন এটার সিস্টেমটা খুবই খারাপ। খুব আশ্চর্য যে এখানে কোনো ইউআরএলই দেয়নি ওরা। কোন ইউআরএল যাবে, কোথায় ক্লিক করবে, গো টু দ্য ইউআরএল দিল। আচ্ছা এটা পরে করতেছি। এই সাইডে করি আমরা, এই সাইডটা ভালো লাগে আমার কাছে। এখানে একটা বুকমার্ক করলেই হবে। আচ্ছা স্ল্যাশ ডটের ওইটা হবে, এটা আপনারা আপনাদের জিমেল দিয়ে যখন করবেন তখন হবে। আমি জিমেল দিয়ে করিনি, আমি অন্য কোনো মেল দিয়ে করছি, যার কারণে এটা হচ্ছে না। ঠিক আছে।
আচ্ছা এটা খুলছে, রেজিস্ট্রেশন আসলো, এটা হচ্ছে ভেরিফিকেশনের লিঙ্ক। অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এখানে আমরা একটা বুকমার্ক করার জন্য আমি আগেই বলছি যে আমাদের অ্যাড লিঙ্ক অপশন থাকবে, অ্যাড বুকমার্ক অপশন থাকবে, এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে জাস্ট আমরা আমাদের সাইটের যে পেজটা বুকমার্ক করতে চাচ্ছি, সে ধরেন আমি আমার সাইটের হোম পেজটা অলরেডি করে ফেলছি, এখানে আমরা কী করবো, অ্যাবাউট পেজটা বুকমার্ক করতে চাচ্ছি, জাস্ট অ্যাবাউট পেজটা এখানে ছাড়বো। এখানে ছাড়ার পরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করলে দেখেন অটোমেটিক্যালি টাইটেল আর মেটা ধরে নিচ্ছে, আমরা জাস্ট এর নিচ দিয়ে এখানে ক্লিক করলেই এটা বসে যাবে। এখানে কিছু ট্যাগ দিতে হবে, ট্যাগগুলো এখান থেকে জাস্ট টাইটেল থেকে নিয়ে দিচ্ছি আমি, ট্যাগগুলো দিয়ে দিয়ে আচ্ছা স্পেস সেপারেটেড এটা দিলাম। দেওয়ার পরে এখন আর কিছু দিতে হবে না, জাস্ট সেভ। এই যে দেখেন বুকমার্কটা হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে হোমে গিয়ে দেখেন ঠিক আমাদের মতো অসংখ্য এখানে মানুষ বুকমার্ক করে গেছে, কত সাইট, এটার নাম কি, এই যে একটা সাইট, এই যে একটা সাইট, কতগুলো সাইট দেখেন সে বুকমার্ক করে গেছে। তার মানে আমি আমার সাইটের জন্য এই dipsonomy.org নামের একটা সাইট, যে সাইটের একটু অথরিটিটা চেক করা উচিত, একটু পিএডি এটা দেখা উচিত। মজে লগ ইন করি, এই পিসোনমি সাইটের পেজ অথরিটি হচ্ছে 61, ডোমেন অথরিটি 53, খারাপ না কিন্তু, ঠিক আছে। তো আমার সাইটের জন্য আমি একটা লিঙ্ক পেয়ে গেলাম ফ্রিতে, আমি একটা ব্যাকলিঙ্ক পেয়ে গেলাম, যেখানে হচ্ছে আমার সাইটের পেজ অথরিটি হচ্ছে 10, ডোমেন অথরিটি হচ্ছে 9, এবং এটা বেড়ে যাবে আর কি, এটা বাড়তে খুব বেশি সময় লাগবে না। ভালো ভালো জায়গা থেকে আমি ব্যাকলিঙ্ক পেলেই, মাত্র আমার সাইটে 32টা লিঙ্ক হয়েছে, তো ভালো ভালো জায়গা থেকে আমি ব্যাকলিঙ্ক নিতে পারলে আমার সাইটের অথরিটিটা বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে দেখেন আমরা একটা সোশ্যাল বুকমার্ক করে ফেললাম। হাউ টু চেক সিএফটিএফ, ঠিক আছে। এখানে একটু খেয়াল করে দেখেন, আমরা যখন সার্চ করি বিশ্বনবী লিখেই যদি আবার সার্চ করি, তাহলে এখানে এটা এখান থেকে আসবে না, এখান থেকে সার্চ করলে আমরা এই ডাটাগুলো এক্সট্রা দেখতে পারবো। এখানে দেখেন এই যে রাইটসের দিকে কিছু এক্সট্রা জিনিস দেখাচ্ছে, যেগুলা যে লোড নিচ্ছে আর কি, এখানে আমরা দেখতে পারবো অনেক কিছু, কারণ আমার এই ট্যাবের মধ্যে অনেক অন্যরকম কিছু এক্সটেনশন অ্যাড করা আছে, যেটা আমি যে এখানে করিনি। এখানকার সার্চ রেজাল্ট দেখেন, এখানকার সার্চ রেজাল্ট আর ওইখানকার সার্চ রেজাল্টের মধ্যে অনেক তফাৎ আছে। আমার গুগলের যে সার্চ রেজাল্ট এটাতে একরকম আসবে, ওইটাতে আর এক রকম আসবে। দেখেন এখানে কি কি দেখাবে, দেখেন এখানে দেখাবে হচ্ছে গুগলের এটার অ্যালেক্সা র্যাঙ্ক, সাইটের অথরিটি, পেজ অথরিটি, ডোমেন অথরিটি এগুলো। আর এখানে দেখতে পারবো যে এই সাইটের এলটিআর পাওয়ার, এবং এই সাইটের এই যে লিঙ্ক ট্রাস্ট 7, তো এই সাইটের ট্রাস্ট ফ্লো হচ্ছে 7, ঠিক আছে। এটাই হচ্ছে লিঙ্ক ট্রাস্ট, এটাই। এবং এই জিনিস ট্রাস্ট ফ্লো যত বেশি হবে তত ভালো, ট্রাস্ট ফ্লো যত বেশি হবে তত ভালো, ট্রাস্ট ফ্লো কম হলেই খারাপ, ঠিক আছে। এবং এটাই যে এখানে দেখেন একটা এক্সটেনশন আমি অ্যাড করছি, এক্সটেনশন নাম হচ্ছে ম্যাঙ্গোস, এই যে এখানে একটা এক্সটেনশন অ্যাড করা আছে ম্যাঙ্গোস।
তারপরে হচ্ছে এখানে আর একটা এক্সটেনশন আছে, এটার নাম হচ্ছে আমি এটার নাম ভুলে গেছি। লিঙ্ক মাইনার, এটার নাম হচ্ছে লিঙ্ক রিসার্চ টুলবার। তো এই যে এই দুইটা মূলত এইটা আর এইটা, এই দুইটা এক্সটেনশনের কারণে এই রেজাল্টটা দেখাচ্ছে। ঠিক আছে, দেখেন ক্লিক করছি নাই, আবার যদি ক্লিক করি তাহলে লিঙ্ক মাইনার আবার ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হয়ে গেছে। তো এছাড়াও ট্রাস্ট ফ্লোর সাইটেশন ফ্লো চেক করার জন্য অনেক টুলসও আছে। এভাবে জাস্ট সার্চ করবেন ট্রাস্ট ফ্লো চেকার বা ট্রাস্ট ফ্লো চেকার টুল লিখে সার্চ করলেও দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন। ম্যাজেস্টিক.com-এ ম্যাজেস্টিকে পাওয়া যাবে না, এই যে ওয়েবসাইট SEOchecker.com এখান থেকে পাবেন ট্রাস্ট ফ্লো চেকার। এই সাইটে দিলেই হচ্ছে একটা ট্রাস্ট ফ্লো চেক করে দিবে। এই যে পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, তারপরে হচ্ছে এই যে এখানে কি দেখা হচ্ছে মজের টোটাল ব্যাকলিং, মজের টোটাল কোয়ালিটি ব্যাকলিং কত, পার্সেন্টেজ অফ কোয়ালিটি ব্যাকলিং কত, তারপরে হচ্ছে এটা মজের ট্রাস্ট কত, তারপরে এটা হচ্ছে মজের স্প্যাম স্কোর কত এই সাইটের, তারপর হচ্ছে অফ পেজ স্কোর কেমন এই সাইটের, এই সাইটের এজ কত, সাইটটা কবে কেনা, সাইটটার এজ হচ্ছে 15 বছর, অনেক আগে কেনা। এই সাইটের অ্যালেক্সা র্যাঙ্ক কত, অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে 21,000। এবং এই সাইটটার ট্রাফিক কান্ট্রি মানে কোন সাইট থেকে কোন দেশ থেকে এই সাইটে ট্রাফিক ঢুকে বেশি, মূলত এই সাইটটা আসলে কোন দেশকে টার্গেট করে করা সেটা আর কি। তো এই bisonomy.org এই সাইটটা আসলে ইন্ডিয়ান সাইট দেখেন, এবং এই সাইটটার ট্রাস্ট ফ্লো হচ্ছে 54, এই যে ম্যাজেস্টিক ট্রাস্ট ফ্লো 54, আর সাইটেশন ফ্লো হচ্ছে 48। তো ভালো, খারাপ না, এটা যত বেশি হবে তত ভালো, এটা মোটামুটি 10-এর কম হলে নেওয়া দরকার নেই। তারপর হচ্ছে এখানে IX টোটাল কতগুলো ইউআরএল ইন্ডেক্স আছে এই সাইটের, প্রায় 11 মিলিয়ন ইউআরএল ইন্ডেক্স করা আছে ম্যাজেস্টিকের কাছে আর কি, ডাটা আছে, ব্যাকলিঙ্কের ডাটা, আরও অনেক অনেক কিছু আছে। ঠিক আছে, তো দেখেন এটা মোটামুটি ফ্রিতে কিন্তু আমরা ভালো কিছু দেখতে পারলাম, ওয়েবসাইট SEOchecker.com অনেক কিছুই দেখতে পারলাম এখানে। তো এখানে আরও অনেক অনেক ফিচার আছে, আমরা যে বাল্ক ট্রাস্ট ফ্লো সাইটেশন ফ্লো এখান থেকে আমরা দেখলাম। তো আশা করি বুঝতে পারছেন যে ট্রাস্ট ফ্লো সাইটেশন ফ্লো কীভাবে বের করে। আচ্ছা, তো আমাদের সমস্ত বিষয় বিবেচনা করেই একটা সাইট থেকে ব্যাকলিঙ্ক নিতে হবে, ঠিক আছে। আর এই তো আমরা একটা সোশ্যাল বুকমার্কে কাজ করে ফেললাম, এখন আমরা নেক্সটে যাই। হ্যাঁ কি ওয়েবসাইটে হচ্ছে অডিট করলাম, মাত্র একটা সোশ্যাল বুক মাত্র হ্যাঁ হ্যাঁ, আমি সবসময় স্লো। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফোরাম পোস্টিং। তো ফোরাম পোস্টিং কি সেটা বলি। ফোরাম পোস্টিং হচ্ছে যে বিভিন্ন ধরনের ফোরামে গিয়ে পোস্ট করে আসা এবং সেই পোস্টের মধ্যে একটা লিঙ্ক দিয়ে আসা। তো ফোরাম তো অনেক ফোরাম আছে জগতে, আপনারা জানেন যে প্রচুর পরিমাণে হোয়াইট হ্যাট ফোরাম আছে, প্রচুর পরিমাণে ব্ল্যাক হ্যাট ফোরাম আছে,
তো একটা জাস্ট আমি ফোরামের নাম বলি না, আমি নিজে একটা ফোরামে খুব ঘোরাঘুরি করি আর কি। এই যে এই ফোরামটা, ঠিক আছে, এটা একটা ফোরাম। তো এই ফোরামে, এই ফোরামের মধ্যে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন ধরেন এখানে ব্ল্যাক হ্যাট এসিও, হোয়াইট হ্যাট এসিও, ব্লগিং নিয়ে আলোচনা করা হয়, তারপর সোশ্যাল নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করা হয়, এখানে বিভিন্ন প্রক্সি সেল নিয়ে আলোচনা করা হয়, ইমেজ লোগো নিয়ে আলোচনা করা হয়। আমি মোটামুটি এটাতে খুব ঢুকি আর কি। এখানে আমার আইডিও আছে একটা, তো সেই আইডির মধ্যে থেকে আমার হচ্ছে এখানে আমি 2-4টা করে মাঝে মাঝে পোস্টও করি, পোস্টে কমেন্টও করি। তো দেখেন এখানে ফোরামে অনেকেই পোস্ট করছে, অনেক মেম্বার এই দেখেন পোস্ট করছে, এবং এই পোস্টের মধ্যে যেমন দেখেন এই যে এখানে এখানে একটা ডাটাবেজ ওরা শেয়ার করছে, দেখেন এটা খুব ভালো জিনিস, আমি ভালো লাগছে আমার কাছে। দেখেন এই যে লার্জেস্ট ফ্রি ব্যাকলিং ডাটাবেজ, সে ব্যাকলিংকের ডাটাবেজ শেয়ার করতেছে। তো দেখেন এখানে একটা লিঙ্ক করছে, সে দেখেন ক্লিক করেন, এই লিঙ্কে ক্লিক করলে কোথায় যায় আমরা দেখি rankseo.com। খেয়াল করছেন যে এখানে কিন্তু সে এই ফোরামের মধ্যে একটা পোস্ট করছে, সেই পোস্টের মধ্যে সে কি করছে, একটা কোনো কিছুকে হাইপারমার্ক করে সে তার সাইটে একটা ব্যাকলিং নিয়ে নিয়েছে। তারপর দেখেন এখানে আর কিছু লেয় নেই, আবার র্যাঙ্ক এসইওকে আবার হাইপারমার্ক করছে করে আরেকটা ব্যাকলিং নিয়েছে এখানে। আচ্ছা, 2টা ব্যাকলিং নিয়েছে একটা পোস্টের মধ্যে থেকেই। তারপরে দেখেন এখানে আরও আরও কিছু দেয়নি, জাস্ট এখান থেকে ওরা শেয়ার করছে, তারপর শেষ, ঠিক আছে। তো এখানে আবার অনেকে দেখেন কমেন্টও করছে, কমেন্ট করে অনেকে আবার কমেন্টের মধ্যেও লিঙ্ক দেয়। তো ফোরাম পোস্টিং হচ্ছে এটাই, যে এই রকম আপনি যে বিষয়ের উপরে কাজ করেন সেই বিষয়ের উপরে আপনি কিছু ফোরাম খুঁজে বের করবেন, করে সেই ফোরামের উপরে, সেই ফোরামগুলোতে আপনি জয়েন করবেন, রেজিস্ট্রেশন করবেন, এবং এখানে আপনি পোস্ট করবেন, পোস্ট করে পোস্টের মধ্যে ভেবে লিখতে হবে। কিন্তু কথা হচ্ছে যে এই সমস্ত ফোরামগুলোতে আপনি জয়েন করার পরেই আপনাকে পোস্ট করতে দিবে না। মিনিমাম এইখানে আপনার বয়স হতে হবে হচ্ছে, এই ফোরামে আপনার 1 থেকে 2 মাস বা 2.5 মাস বয়স হতে হবে মিনিমাম। হওয়ার পরে আপনি এখানে পোস্ট 2-4টা করবেন, ফ্রিতে পোস্ট করে তারপর বিভিন্ন লোকের পোস্টে কমেন্ট করবেন, অ্যাক্টিভ থাকবেন। এরকম থাকার পরে এসে গিয়ে আপনি এরকম পোস্ট করে লিঙ্ক দিতে পারবেন। বাট শুরুতেই আপনি অ্যাকাউন্ট খুললেন, খুলে একটা পোস্ট করলেন, করে আপনার সাইটের লিঙ্কটা নিলেন, আপনাকে ব্যান করে দিবেন, ঠিক আছে, এই কাজ করা যাবে না। তো এইভাবে ফোরামগুলোতে জাস্ট রেজিস্ট্রেশন করে এই ফোরামগুলোর নিচে কমেন্ট করতে হবে, এবং ফ্রিতে আমাদের এরকম কিছু পোস্ট দিতে হবে যে পোস্টগুলোর মধ্যে আর্টিকেল দেওয়া থাকবে বাট কোনো লিঙ্ক দেওয়া থাকবে না। এইভাবে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, আর কিচ্ছু করার নাই। থাকার একটা সময় পরে গিয়ে আমরা লিঙ্ক নিব এখান থেকে, ঠিক আছে। তো এই কথাগুলো এখানে লেখা আছে, দেখেন যে ফোরাম পোস্টিং কি। আচ্ছা, বুকমার্কিংটা আমি যা যা করলাম এখানে বলা আছে। বুকমার্কিং সাইট কীভাবে খুঁজে বের করেন গুগল থেকে, সেটা এখানে বলা আছে, এটা দেখে নিন। দ্বিতীয়ত হচ্ছে ফোরাম পোস্টিং। ফোরাম পোস্টিং হচ্ছে যে অপেজিসের একটি কৌশল, এটা গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে ব্যাকলিং তৈরি করা। মূলত ফোরাম পোস্ট করার উদ্দেশ্য হচ্ছে ব্যাকলিং নেওয়া। আর ফোরাম সাইট হচ্ছে একটি আলোচনার সাইট, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ থাকে। আর সেই সমস্ত সাইটে আলোচনা বা পোস্ট করলে মডারেটর দ্বারা অ্যাপ্রুভ হওয়ার পরে সেই পোস্টটা ভিজিবল হবে। তো ফোরাম পোস্টিং করার জন্য 3টা উপকার হয়। একটা হচ্ছে আপনি আপনার সাইটের অরিজিনাল লিঙ্ক দিতে পারেন, আপনি আপনার সাইটের কিওয়ার্ড ব্যবহার করে ব্যাকলিং নিতে পারবেন। দেখেন এখানে খেয়াল করেন, ও কিন্তু ওর সাইটের কিওয়ার্ড ব্যবহার করে ব্যাকলিং নিছে, এটা কিন্তু ওর কিওয়ার্ড, এটা কিন্তু ওর কিওয়ার্ড। ও কিন্তু ওর কিওয়ার্ডটাকে হাইপারমার্ক করে ওর সাইটে লিঙ্ক নিয়ে গেছে rankseo.com এর সাইটে। তো এটা কিন্তু একটা ভালো জিনিস। আচ্ছা, এবং আপনি পোস্টের মাধ্যমে প্রচুর পরিমাণে ভিজিটর আনতে পারবেন। হ্যাঁ, সত্যি কথা, কারণ আপনি কি জানেন যে এই সাইটটার ডোমেন অথরিটি যদি আমরা দেখি, দেখেন আমরা একটু সাইটটা অ্যানালাইসিস করি। ডোমেন অথরিটি হচ্ছে 59, খারাপ না কিন্তু ভালো। এবং এই সাইটটা মোটামুটি 4,66,000 লিঙ্কের সাথে কানেক্টেড। তার মানে এই সাইটের ব্যাকলিঙ্কের সংখ্যা হচ্ছে 4,66,000। তার মানে চিন্তা করেন যে এই সাইটের ট্রাফিক কী পরিমাণে হবে, এবং এই সাইটের মেম্বার কিন্তু প্রচুর প্রচুর মেম্বার, এখানে প্রচুর ভিজিটর, এদের হিউজ ভিজিটর, এবং এরা গুগলে কিন্তু র্যাঙ্ক করে, বিভিন্ন ধরনের টপিক দিয়ে র্যাঙ্ক করে গুগলে। সো এদের অর্গানিক ট্রাফিকও আছে এবং এদের ভিজিটরও আছে, মেম্বারও অনেক। তো চিন্তা করেন যে এরকম ফোরামে যদি আপনি একটা সুন্দর অথেন্টিক পোস্ট দিতে পারেন, ভালো একটা পোস্ট দিতে পারেন, যে পোস্টটা আসলেই হেল্পফুল বা যে পোস্টটা আসলে রিসার্চেবল, তো সেই পোস্টটা করলে আপনি আসলে এখান থেকে ভিজিটর পাবেন।
যেমন ধরেন এই যে এখানে আমি যদি আমার ব্যাকলিঙ্কের সাইটের লিস্টটা আপনাদের সামনে একটু শেয়ার করি, মানে আমার কাছে একটা এসএল শিট করা আছে। আমি যতদিন যাবত কাজ করি তার ততদিন যাবত আমি মোটামুটি অনেকগুলো ব্যাকলিঙ্কের সাইটের লিস্ট বানাইছিলাম। তো সবসময় হয়তো লিস্টগুলো আপডেট করতে হয়, কারণ এই লিস্টগুলো থাকে না। এই যে ডাটাবেজের কথা এখানে বলতেছে, এই ডাটাবেজ আমার কাছে আছে, আমার নিজের বানানো ডাটাবেজ আর কি। প্রায় লাখ লাখ মেইল, লাখ লাখ লিঙ্কের ডাটাবেজ এখানে আছে। দেখেন এখানে যা দেখতেছেন ফার্স্ট পেজে, এগুলো হচ্ছে সব ব্লগ কমেন্টের জন্য আর কি। বিভিন্ন ধরনের ব্লগ, অনেক ব্লগের লিস্ট এখানে আছে। আইটি রিলেটেড ব্লগ আছে, ট্রাভেল রিলেটেড ব্লগ আছে, হ্যাঁ। তারপরে এই যে এগুলো হচ্ছে গেস্ট পোস্টের জন্য লিঙ্ক, এগুলো হচ্ছে সোশ্যাল বুকমার্কিংয়ের ডাটাবেজ। কেউ যদি সোশ্যাল বুকমার্কিং করতে চায়, দেখেন এখানে আমার অ্যাকাউন্টও খোলা আছে পাসওয়ার্ড টাসওয়ার্ড সহ। আমার কিচ্ছু করতে হবে না, জাস্ট আমি এখানে যাব, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, আমার সাইটের লিঙ্কটা দিয়ে চলে আসবো। তো এরকম মোটামুটি এখানে 150-200টা বা তার চেয়ে বেশি সাইটের লিস্ট আমার কাছে আছে, 200টা আছে। তো এখানে আমি তো বললাম যে অথেন্টিক 20টা সাইটে বুকমার্ক করলেই হয়ে যায়, তো সেখানে এত লাগে না। তারপরে আমি ডাটাবেজ রাখছি, ইনফোগ্রাফিকের লিঙ্ক আছে, কোশ্চেন অ্যান্সারিং সাইটের লিস্ট আছে আমার কাছে, অসংখ্য সাইটের লিস্ট আছে। তারপরে আমার কাছে হচ্ছে ওয়েব 2.0 আছে, এখানে এডিউ ব্যাকলিঙ্কের সাইটের লিস্টে দেখেন, এই সমস্ত সাইট থেকে এডিউ লিঙ্ক নেওয়া যাবে। তারপরে এই সমস্ত সাইট থেকে প্রোফাইল ব্যাকলিঙ্ক করে লিস্ট নেওয়া যায়, এই সমস্ত সাইট থেকে ওয়েব 2.0 লিঙ্ক নেওয়া যায়। আমরা সব শিখবো এগুলো কি। আর এইগুলো হচ্ছে সেই ফোরামের লিস্ট, এখান থেকে ফোরাম পোস্টিং করা যাবে। তো এই ফোরামগুলো খুঁজে বের করার জন্য ওয়ে আছে দেখেন, এই যে ফোরামে পোস্ট কীভাবে করবেন সেটা বলা আছে, এখানে পড়ে নিয়েন যে কীভাবে আর্টিকেল দিবেন, কয়দিন পর পর আর্টিকেল দিবেন, এবং কয় মাস অতিবাহিত হলে আপনি পোস্টের লিঙ্ক দিতে পারবেন, সেগুলো বলা আছে। কিছু ফোরাম সাইটের লিস্ট দেওয়া আছে এখানে, এবং ফোরাম খুঁজে বের করবেন কীভাবে বলা আছে দেখেন, এই যে এইভাবে সার্চ করতে হবে। তো মানে এটা আমি 2019 সালে এই বইটা লিখছি আর কি। তো এটা এখন আপডেট হয়ে গেছে, 2020 হবে এখানে, ঠিক আছে। তো এখানে 2020 দিয়ে দিই, 2020 ওয়েব ডিজাইন ফোরাম লিস্ট, এটা লিখে সার্চ করলে দেখবেন যে আপনি অনেক অনেক ফোরামের নাম এখান থেকে পেয়ে যাবেন, যে ফোরামের গুলোতে গিয়ে গিয়ে আপনি হচ্ছে জাস্ট রেজিস্ট্রেশন করে আসবেন। রেজিস্ট্রেশন করার পরে সেখান থেকে লিঙ্ক করতে পারবেন, এরকম ফোরাম থাকবে। তো এগুলো হচ্ছে ওয়েবসাইটের ফোরাম, বাট কিছু ফোরাম আছে যেগুলো হচ্ছে সিএমএস দিয়ে বানানো, যেমন হচ্ছে পিএসপিবিপি, এটা কিন্তু একটা সিএমএস। তো সিএমএস তো আপনারা বুঝেন যে কন্টেন্ট ম্যানেজমেন্ট ফোরাম, তাই না? দেখেন আমি কিছু ফোরাম আপনাদেরকে এই পিএসপিবিবির ফোরাম বের করে দেখাই। এই সিএমএসগুলোর চেহারা দেখতেই অন্যরকম হয়, সাধারণ সাইটের মতো হয় না। মজার বিষয় হচ্ছে সব পিএসপিবিবি সাইট দেখতে একই রকম, সব মাইবিবি ফোরাম দেখতে একই রকম, ঠিক আছে। তো ধরেন আমি এখানে একটা কিওয়ার্ড লিখি, যেমন হচ্ছে ওয়েব ডিজাইন, আমি এটা কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি, কোশ্চেন মার্ক দিয়ে দিলে জিনিসটা স্পেসিফিক হবে। তারপরে এখানে পাওয়ার্ড বাই পিএসপিপিপি ইন ইউআরএল ফোরাম, এইভাবে যদি গুগলে আমি সার্চ করি, এটাকে ফুটপ্রিন্ট বলে। তো দেখেন এখানে আমার এখানে যে সমস্ত ফোরামগুলো আসবে, প্রত্যেকটা ফোরামের সিএমএস হচ্ছে পিএসপিপিপি, ঠিক আছে, এবং প্রত্যেকটা ফোরাম দেখতে একই রকম হবে। এই যে দেখেন এই সাইটের ফোরামের সিস্টেমটা দেখেন, চেহারাটা দেখেন। তো প্রত্যেকটা ফোরামে হচ্ছে যে এরকম একটা রেজিস্টার বাটন থাকবে, এবং এখানে রেজিস্টারের জন্য এখানে অনেকগুলো কোশ্চেনের অপশন থাকবে, অনেকগুলো টপিকের অপশন থাকবে, এখানে অথর মেম্বারের চেহারা দেওয়া আছে। তারপর দেখেন এখানে আমি দ্বিতীয় সাইটে ভিজিট করি, দেখেন এই দ্বিতীয় সাইটটাও দেখতেও সেম প্রথম সাইটের মতোই হবে আর কি। দেখছেন এই যে দ্বিতীয় সাইট, এখানে সরাসরি লগ ইন পেজ চলে আসছে, এখানে ঢুকলে কিন্তু আমরা এরকমই দেখতে পারতেছেন। এই যে রেজিস্টারে ক্লিক করলে যে পেজ আসছে, এখানে আসলে সেই পেজে চলে আসছে। তো এই প্রত্যেকটা সাইটের হচ্ছে সেম, মানে সেম সিএমএস বা সেম কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, চেহারা সেম, কাজ সেম, রেজিস্ট্রেশন করার প্রসেস সেম। তো এই সমস্ত ফোরামেও জাস্ট এই যে এইখানে যেমন হচ্ছে লেখাপড়া হয়, বা এখানে যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়, সরি, এখানে যে সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা হয়, এরকম এখানে অনেকগুলো টপিক আছে। তো এইভাবে আপনারা জাস্ট স্পেসিফিকভাবে সিএমএস এর উপর ভিত্তি করে ফোরাম খুঁজে বের করতে পারেন। তো এই ভি বুলেটিন লিখে এইভাবে যদি আবার সার্চ করেন, তাহলে এইভাবে সার্চ করলে আবার যে ফোরামগুলো আসবে ওই ফোরামের সিএমএস হচ্ছে ভি বুলেটিন, এখানে এসএমএফ ফোরামেরগুলো আলাদা। তো এইভাবে করতে হয় আর কি। তো এখন এই ফোরাম পোস্টিংগুলো আসলে খুব বেশি একটা এসইওর ক্ষেত্রে কাজ করে না। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ফোরাম পোস্টিংয়ের দিকে আমাদের একটু জোর কম দিতে হবে। আমরা যে সমস্ত
এই জিনিসটাকেই আমরা এমনভাবে করব, আমরা এই অ্যান্সার যে ফোরামগুলো আছে এই সমস্ত অ্যান্সার ফোরামগুলো আমরা ইউজ করব। এই ফোরামগুলো আসলে খুব বেশি একটা চলে না, অ্যান্সার ফোরামগুলো আমরা ইউজ করতে পারি। যেমন হচ্ছে answers.com, এটা কিন্তু একটা অথেন্টিক ওয়েবসাইট যেখানে এসে মানুষ কোশ্চেন করে, ঠিক আছে, যেখানে এসে মানুষ কোশ্চেন করে এবং সেই কোশ্চেনগুলোর নিচে আপনি হচ্ছে অ্যান্সার দিতে পারবেন, অ্যান্সার দিয়ে সেই অ্যান্সারের মধ্যে আপনি আমার সাইট লিঙ্ক দিতে পারবেন। দেখেন এখানে যে একজন অ্যান্সার করেছে হোয়াট ডাজ কন্টিনমেন্ট মিন রিয়েল এস্টেট, তারপর হচ্ছে হাউ মেনি স্টার্স আর ইন দ্য বিগ ডিপার। দেখেন এখানে কিন্তু অনেকে রিপ্লাইও দিয়ে গেছে এবং এটার কত ভিউ হয়েছে আমি রিড মোডে যদি যাই তাহলে এখান থেকে আমরা এটা কয়টা রিপ্লাই হয়েছে দেখতে পারবো। এই যেগুলো হচ্ছে এটার রিপ্লাই, একজন দেখেন এখানে রিপ্লাই দিছে, তো এ দিয়ে কিন্তু সে বিগ ডিপার এই কথাটাকে হাইপারমার্ক করে দেখেন একটা ব্যাকলিঙ্ক করে গেছে। দেখেন আমি বিগ ডিপারের উপরে ক্লিক করি, দেখেন অন্য আরেকটা সাইটে চলে গেল, দেখছেন। তো এই যে যে প্রসেসটা আমরা আসলে এরকমই করব, আমরা এই যে এইরকম কিছু ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলোর মধ্যে আমরা হচ্ছে এখানে অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টগুলোতে আমরা প্রথমেই লিঙ্ক দিব না, আমরা জাস্ট হচ্ছে অ্যান্সার ফ্রিতেই করে দিব, ফ্রিতে অ্যান্সার দিয়ে দিব একটু কষ্ট করে প্রথম 10-15 দিন। তার পরবর্তীতে আমরা ধীরে ধীরে এইভাবে লিঙ্ক দেওয়া শুরু করব। তারপরে আমার কাছে একটা সাইট খুব ভালো লাগে, কোশ্চেন অ্যান্সারিং এর সাইটটা এখানেই দেওয়া আছে quora.com। তা আমার খুব প্রিয় একটা সাইট, আমি এই সাইটে নিজে পার্সোনালি আমার জন্য কাজ করি। তো এই সাইট থেকে আমি ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করি আমার সাইটের জন্য। তো এখান থেকে আমি কেটে দিচ্ছি, এগুলো আসবে না, আমি একটু quora.com যাই। হয়েছে, নামগুলো কিরকম না, আর মেইন ক্যাটাগরি অপটিমাইজ করো, সাব ক্যাটাগরি অপটিমাইজ করে টাইম নষ্ট করে দাও, সব ক্যাটাগরি দরকার নাই, মেইন ক্যাটাগরি অপটিমাইজ করে দিলে হয়ে যাবে। ও আমাদের পে করে দিচ্ছে, টাকা দিয়ে দিচ্ছে, দরকার নেই, এগুলো কাজ করতেছি। উফ, কেন ওয়াই? আচ্ছা, তো আমরা যখন quora.com এ আসবো তখন এখানে এখানে আমাদের সাইন ইন উইথ গুগল অপশন আসবে। আসার পরে এখানে জাস্ট আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করবেন। তো এখানে আমি আমার জিমেল দিয়েই লগ ইন করে গেলাম, এখানে কোনো অ্যাকাউন্ট খোলার ঝামেলা নেই বা এখানে কোনো কষ্ট করতে হবে না, যার জিমেলটা লগ ইন থাকলেই হবে আপনার এখানে, ঠিক আছে। তো দেখেন এখানে বাংলা আর ইংলিশ, তো বুঝতে পারতেছেন যে বাংলাদেশ কি অবস্থা, ইংলিশ দিতে হবে, তো ইংলিশটা এখানে দেবেন। দেওয়ার পরে দেখেন এই যে আমার যে এই সাইটটা বা আমার যে এই পেজটা দেখেন, quora এই পেজটা, এখানে দেখেন আমি যাবত যতগুলো কোশ্চেনের অ্যান্সার দিছি এই পর্যন্ত সমস্ত কোশ্চেনের অ্যান্সারের লিঙ্কগুলো এখানে চলে আসতেছে। এবং দেখলে কিন্তু এটা জাস্ট ফেসবুকের ড্যাশবোর্ডের মতোই, তাই না? এখানে কিন্তু ব্লগও খোলা যায়, এখানে কিন্তু কোশ্চেনগুলোর সুন্দর সুন্দর অ্যান্সার দেওয়ার অপশন আছে। তা আপনারা যখন এই সমস্ত জায়গায় অ্যাকাউন্ট খুলবেন আপনি শুরুতে কিন্তু অ্যান্সার দিতে পারবেন না। এবং দেখেন রাইট সাইড দিয়ে আমার ফিড দেখাচ্ছে, ক্যাটাগরি দেখাচ্ছে, আমি যেগুলোর উপরে অ্যান্সার দিই সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে আর কি। আচ্ছা, হয়ে গেছে শেষ। তো এখানে ইওর কন্টেন্টে ক্লিক করলে দেখেন এই যে এ যাবত যতগুলো কোশ্চেন অ্যান্সার দিচ্ছে, আমি অসংখ্য অসংখ্য কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। দেখেন এই যে এটা ইনিশিয়াল অ্যান্সার দেওয়া, তারপরে লাস্ট হচ্ছে ফেব্রুয়ারিতে অ্যান্সার দিচ্ছি, জানুয়ারিতে অ্যান্সার দিচ্ছি। আমার যখন মন চায় তখন আমি ঢুকে ঢুকে এই জিনিসগুলো অ্যান্সার দিই, ঠিক আছে। এই যে হোয়াই ডু উই ইউজ এসএ টুলস, সব থেকে আমি এসএ টুলস ইউজ করতে হবে, এখানে আমি জাস্ট অ্যান্সার দিয়ে আসছিলাম। তো এখন কি করব জানেন, আমরা জাস্ট এখানে অ্যান্সারও দেবো, আমরা এখানে লিঙ্ক নেব। তো আমি শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে জাস্ট অ্যাকাউন্টটা খুলেই আত্মহারা আনন্দে হয়ে যাবে না। এখানে কিন্তু অনেক রেস্ট্রিকশন আছে, আপনার অ্যাকাউন্টটা কিন্তু এরা ব্যান করে দিবে, সাথে সাথে ব্যান করে দিবে আপনারা যদি এখানে লিঙ্ক করার চেষ্টা করেন, ঠিক আছে। তো আপনারা এখানে জাস্ট অ্যান্সার শুরুতে দিবেন, কোনো ধরনের লিঙ্ক দিবেন না, ঠিক আছে, কোনো ধরনের লিঙ্ক দিবেন না, জাস্ট শুধু অ্যান্সারটা দিবেন। তো অ্যান্সার কীভাবে দিতে হবে আমি এখানে দেখাই। তো প্রথমে আমাকে টপিক সিলেক্ট করতে হবে। দেখেন আমি এখানে এসইও রিলেটেড একটা টপিক খুঁজে বের করি, যেমন ধরেন আমি এখানে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, তো আমি এখানে জাস্ট এই টপিকটা খুঁজে বের করি। এখানে আমি লিখি হচ্ছে এসইও এক্সপার্ট, ঠিক আছে। তো আচ্ছা, আমরা একটা টপিক নামের সিলেক্ট করে আমাদের আসলে অ্যান্সার খুঁজে বের করতে হবে। এখানে অনেকগুলো এসইও এক্সপার্ট টপিকের উপরে টপিক আছে, আমরা টপিকগুলোকে একটু ফলো করে রাখি।
কারণ এই সমস্ত টপিকগুলোর মধ্যে আমরা যে কোনো কোশ্চেন চোখে আসলে আমরা অ্যান্সার করে দিব। আচ্ছা, তো এখানে আমরা জাস্ট অ্যান্সার সেকশনে ক্লিক করতে হবে। শুরুতে প্রথম ফার্স্ট কাজ হচ্ছে অ্যান্সার সেকশনে ক্লিক করা। অ্যান্সার সেকশনে ক্লিক করার পরে দেখেন এখানে আমার অটোমেটিক্যালি কিছু জিনিসের অ্যান্সার দিতে বলতেছে। হাউ ডু আই ডু অ্যান অফ পেজ এসইও ফর এ হেল্প নিশ। ওকে, এইটার কিন্তু আমি অ্যান্সার দিতে পারি। ঠিক আছে, দেখেন আমি এটার অ্যান্সার কীভাবে। তো আপনারা যদি শুরুতে না পারেন, আপনারা এক কাজ করবেন, আপনারা এই কোশ্চেনটা গুগলে সার্চ করে নেবেন, সার্চ করে এই কোশ্চেনটার সম্বন্ধে একটু জেনে নেবেন, জেনে নেওয়ার পরে সেই জিনিসটা অ্যান্সার করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো কোশ্চেনটা বোঝার চেষ্টা করেন, হাউ ডু আই ডু অ্যান অফ পেজ এসইও ফর এ হেল্প নিশ। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা এইটা ধারণা নেবেন, ধারণা নিয়ে এই জিনিসটা একটু এডিট করে এখানে অ্যান্সার দিয়ে দেবেন আর কি। ঠিক আছে, তো আমি আসলে ওইভাবে এডিট করতেছি না, আমি অন্যভাবে এটার অ্যান্সার দিচ্ছি। এই যে এইগুলা এইগুলা কোন এসইও পারসুইট, ধরো এখানে একটু কি প্লাগইন এক্সটেনশনের নাম কি? এসইও কোয়াক, ওয়াক। ভূমিকম্প। এখান থেকে আমি একটা লাইন নিলাম, if your front page is SEO অফ পেজ if you on না, page on page SEO done, you just select your targeted keywords or rank and make your input tag list. You know that you cannot use the same input tag that you want to rank in Google first page. After that, if you need any help, don't forget to after that হবে না, যেটা করে থামো। আচ্ছা, don't forget to contact contact with the best SEO expert in বাংলাদেশ। ওকে, উইথটা হবে না, এখন দেখেন আমি এখানে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ এই কথাটাকে আমি ধরলাম, ধরে আমি আমার হোম পেজে একটা লিংক নিয়ে নিব। ঠিক আছে,
আমি কথাটাকে দেখেন, লিঙ্ক আমি কীভাবে জাস্ট এভাবে মার্ক করলাম, মার্ক করে এখানে জাস্ট লিঙ্ক অপশনে এসে আমার সাইটের ইউআরএলটা পেস্ট করে দিয়ে অ্যাডে ক্লিক করবো। দেখেন এটা কি ওটা হাইপার মার্ক হয়ে গেছে। জাস্ট এখন সাবমিট করে দিব। এখন আমার এই কোশ্চেনটা দেখেন, আমি এখানে কিন্তু quora.com থেকে একটা ব্যাকলিঙ্ক পেয়ে গেলাম ফ্রিতে, ঠিক আছে। যেখানে quora.com এর অথরিটি যদি দেখেন, quora.com এর অথরিটি হচ্ছে quora.com এর অথরিটি হচ্ছে 93। আমি 93 ডোমেন অথরিটি একটা ওয়েবসাইট থেকে কিন্তু ফ্রিতে একটা ব্যাকলিঙ্ক নিলাম। এখানে দেখেন, এখন ক্লিক করেন আমার সাইটে চলে যাবে, এই যে আমার সাইটে, ঠিক আছে। এখানে চলে আসছে তো এখানে দেখেন অ্যান্সারটা একটু অথেন্টিক হতে হবে এবং এটার সাথে যদি মিল থাকে, ও যেন পড়ে এখানে ক্লিক করে, ও যেন পড়ে বুঝতে পারে যে আসলে এই কোশ্চেনটা যা করছে সেটার অ্যান্সার ও পাইছে কিনা। আমি এখানে সুন্দর করে ওকে বলে দিচ্ছি যা বলার, ঠিক আছে। তো এবার আমি আমার কিওয়ার্ডটাকে হাইপারমার্ক করে আমি লিঙ্ক নিয়ে নিচ্ছি। তো আপনারাও ঠিক সেমভাবে আপনারা কাজ করবেন। এখানে quora.com এ গুগলে সার্চ করুন, গুগলে কোন এক্সটেনশন চলে আসবে লিঙ্ক। তো আবার যদি আমি আবার কোশ্চেনের অ্যান্সার দিতে চাই, তাহলে আবার অ্যান্সারে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি জাস্ট টপিক সিলেক্ট করবো। যেমন ধরুন আমি এখানে এসইও রিলেটেড কোনো টপিক যদি আমি সিলেক্ট করতে চাই, অন পেজ, অফ পেজ বা যে কোনো রকম টপিক আমি এখানে সিলেক্ট করলেই দেখেন এখানে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার মতো টপিক চলে আসবে, যে টপিকগুলোর মধ্যে ঢুকে ঢুকে এই সমস্ত টপিকের উপরে কোশ্চেনগুলোর অ্যান্সার আমি দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখেন একটা আছে, ক্যান এ ক্যানোনিক্যাল পেজ র্যাঙ্ক হায়ার দেন আ মেইন পেজ। হ্যালো, বুঝলাম, জি বলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। দিয়ে দিছি ভাইয়া সকালে, আমি আপনার হচ্ছে ওই লোককে ফোন দিছি, সে ফোন ধরে না, আমার রিসিভ করে না, আমি পাঠাইয়া ফোন দিছিলাম। হুম, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা এই কোশ্চেনটা অ্যান্সার দিই, ক্যান এ ক্যানোনিক্যাল পেজ র্যাঙ্ক হায়ার দেন দ্য মেইন পেজ। তো এখানে আমরা নো দিব, নো। ক্যানোনিক্যাল ট্যাগ is the version of a website. You know that you have to select it by related to canonical tag. So this version defined to people shown the same version in SERP. No more here. সাইটের ডিরেক্ট লিঙ্কটা আপাতত দিয়ে দিই। আজকে question about this topic, ঠিক আছে। তো ছোট করে অ্যান্সারটা দিয়ে দিলাম, শেষ। তো এরকম দুইটা লিঙ্ক নিলাম, আর নেব না। প্রত্যেক দিন 2 থেকে 3টার বেশি লিঙ্ক নেওয়ার দরকার নাই। বাট আপনি পোস্ট করতে পারেন, আপনি দিনে 5 থেকে 7টা করে পোস্ট করবেন,
এরকম 1 মাস কন্টিনিউ করলেই আপনি এখানে অথেন্টিক হয়ে যাবেন। আপনি লিঙ্ক করলে আপনার লিঙ্ক এরা রিমুভ করবে না, আপনার সাইট এরা ব্যান করবে না। বাট অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই যখন এখানে আপনারা লিঙ্ক দিবেন তখন কিন্তু ব্যান করে দিবে আপনাকে। এই জিনিসগুলো সম্বন্ধে সবসময় সচেতন থাকতে হবে আর কি। তো এই যে জিনিসটা আপাতত বুঝতে পারছেন যে কীভাবে quora.com থেকে একটা সাইটের জন্য ব্যাকলিঙ্ক নিতে হবে। answers.com-এও সেম। তারপর আরেকটা সাইট আছে যেখান থেকে লিঙ্ক নেওয়া যায়, সেটা হচ্ছে ইয়াহু অ্যান্সার্স নামের একটা জিনিস আছে, ইয়াহু অ্যান্সার্স। তো এই যে এই ইয়াহু অ্যান্সার থেকে আমরা কিন্তু ব্যাকলিঙ্কগুলো নিতে পারি, ঠিক আছে। তো আপাতত হচ্ছে আমি আপনাদেরকে যা দেখালাম এগুলোই আপনাদের প্র্যাকটিস করতে হবে। এর বেশি আপাতত আমি যাচ্ছি না, বাট আমি আপনাদেরকে একটা এখন আমাদের খুব বেশি হোমওয়ার্ক আপনাদেরকে আমি দিব আজকে, ঠিক আছে। অনেক বেশি হোমওয়ার্ক আজকে আমি দিব। হোমওয়ার্কগুলো কী আমি সেটা বলে দিচ্ছি, খেয়াল করেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ওয়েব 2.0। তো আজকে শুধুমাত্র বলে দিই যে ওয়েব 2.0 কী। ওয়েব 2.0 হচ্ছে ফ্রি সাইটগুলো, যেমন হচ্ছে আমরা হচ্ছে blogspot.com, blogspot, আমরা যে সমস্ত গুগলের ব্লগ স্পট সাইটগুলো খুলি না blogger.com থেকে, এই সাইটগুলোকে হচ্ছে ওয়েব 2.0 সাইটগুলো। ইন্টারনেটে 2 ধরনের ভার্সনের ওয়েবসাইট হয়, একটা হচ্ছে ওয়েব 2.0 ভার্সনের সাইট, একটা হচ্ছে ওয়েব 3.0 ভার্সনের সাইট। তো ওয়েব 2.0 ভার্সনের সাইটগুলো হচ্ছে ফ্রি সাইট, যে সাইটগুলো খুলতে কোনো ডোমেইন লাগে না, যে সাইটগুলো খুলতে কোনো হোস্টিং লাগে না, ঠিক আছে। যেমন হচ্ছে আমি একটা ওয়েবসাইট এখান থেকে খুলছি, আমি দেখা যাচ্ছে ব্লগারের সার্ভার মনে হয় ডাউন, রিসেন্ট অনেক দিন হলো ব্লগারের সার্ভারে ঢোকা যায় না। ক্রিয়েটিভ নিলয় বিডি, তো এই যে ব্লগ স্পটের সাইটটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু একটা ফ্রি সাইট, ঠিক আছে। প্রথম যে সাইটটা দেখলেন এটা কিন্তু একটা প্রিমিয়াম সাইট। এই সাইটটার জন্য আমাকে ডোমেইন কিনতে হয়েছে, আমাকে $50 দিয়ে হোস্টিং কিনতে হয়েছে, আমাকে $12 দিয়ে ডোমেইন কিনতে হয়েছে, কিনে নিয়ে সাইটটা সেট আপ দিতে হয়েছে। বাট এখানে দেখেন, এখানে কিন্তু আমার নো ডোমেইন, আমার কোনো ডোমেইন লাগে নাই, আমার কোনো হোস্টিং লাগে নাই। আমি কিন্তু এখানে ফ্রিতেই কিন্তু আমি এই জিনিসটা আমি খুলে ফেলছি। এবং এখানে আমি বাংলাতে আসলে খুবই কম আমি লিখি, বা আমার লিখতেও ভালো লাগে না। তো এখানে জাস্ট টুকটাক অল্প স্বল্প লেখা এখানে আমার আছে, যদি আপনারা চান তাহলে হচ্ছে এগুলো দেখে নিন আর কি। তো এখানে সেই সমস্ত লিঙ্কগুলো এখানে দেওয়া আছে, এবং এটা একটু ওয়েব 2.0 সাইট, একটা ফ্রি সাইট, এবং সাইটের ডিজাইনটা আমি করছি, যে এখানে মেনু টেনু এগুলো সব কিছু আমারই করা আর কি। বাট এই সাইটটা যে একটা ফ্রি সাইট, ওয়েব 2.0 সাইট, এটা আবার আপনি বুঝতে পারবেন না। আমি যখন এটাকে .com লাগাই দিব তখন কিন্তু আপনি ধরতে পারবেন না যে এই সাইটটা হচ্ছে একটা ফ্রি সাইট। সো এটা কিন্তু ডিজাইন করার অনেক ওয়ে আছে, যে এত সুন্দর করে এগুলো ডিজাইন করা পসিবল, যা ডিজাইন করলে মানুষ আর ধরতেই পারবে না যে এটা হচ্ছে ওয়েব 2.0 সাইট। তো এই জিনিসগুলো আবার আরেকটা জায়গা থেকে করা যায়, যেমন হচ্ছে wordpress.com, wordpress.com। এই wordpress.com থেকে যখন আমরা কোনো ওয়েবসাইট খুলবো, এখান থেকে আমরা কিন্তু সাইট খুলতে পারবো। তখন আমাদের সাইটগুলো ডোমেইন হচ্ছে হবে সামথিং ডট, এখানে wordpress.com এরকম হবে তখন আমাদের ডোমেইনগুলো, ঠিক আছে। যদি আমরা এই wordpress.com থেকে ফ্রি সাইটগুলো আমরা খুলি, তো এইখানে আমি পরে মানে কালকে ক্লাসে আমি দেখাবো কীভাবে এই ব্লগার তো দেখাতে পারতেছি না, এটা সার্ভার ডাউন, আমি ওয়ার্ডপ্রেসটা দেখাই দেবো। ওয়ার্ডপ্রেস, তারপরে এরকম আরও অনেক সাইট আছে, যেমন হচ্ছে উইবলি আছে, তারপরে হচ্ছে উইক্স সাইট নামের একটা সাইট আছে আর কি। উইবলি আছে, উইক্স আছে, উইকিডট আছে, উইকি হাউ আছে, কিনজা আছে, এরকম অসংখ্য সাইট, প্রায় 500-র উপরে, তারও বেশি হবে হয়তো, আমি কম বলে ফেলছি, তারও বেশি হবে, যে সমস্ত সাইটগুলো থেকে এরকম ফ্রি সাইট খোলা হয়। তাহলে উইবলি থেকে আমরা যখন সাইট খুলবো তখন সাইটের ইউআরএলটা হবে হচ্ছে something.weebly.com, এই যে হচ্ছে ক্রিয়েটিভ ওয়েবসাইট, এবং এটা টোটালি ফ্রি, এবং এখানে এদের হোস্টিংয়ে আমরা এটা রাখতে পারবো। ঠিক সেমভাবে আমরা যখন উইক্স থেকে কোনো ওয়েবসাইট, এই যে দেখেন উইক্স ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট, ঠিক আছে। তো এটা এক ধরনের বিল্ডার, আমি যেমন ওয়ার্ডপ্রেসের বিল্ডার দেখছি এরকম বিল্ডার, এটা দিয়ে আমরা ফ্রি সাইটগুলো খুলবো। তো এখন বলতে পারেন যে এই সমস্ত সাইট আমরা কেন খুলবো, এই সমস্ত সাইট আমরা কেন বানাবো, আমাদের তো একটা সাইট আছে এখানে, আমাদের সাইট তো ব্লগ স্পটও আছে, তাহলে এই সমস্ত জিনিস আমাদের লাগবে কেন? এগুলো লাগবে কারণ হচ্ছে যে এই সমস্ত সাইটগুলোতে আমরা নিজেরাই আর্টিকেল দেবো, দিয়ে এই সমস্ত আর্টিকেলগুলো থেকে আমরা
এটাকে অ্যাগ্রেসিভ ব্যাকলিং বলে বা এটাকে ওয়েব 2.0 ব্যাকলিং বলে। এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো আর কি। আজকে যদি আমি এটা একবারে দেখাতে যাই আপনারা আগের জিনিসগুলো গুলাই করবেন। তো আপনাদের ফার্স্ট কাজ আমি বলে দিচ্ছি, প্রথম কাজ হচ্ছে যে এই যে এখানে আমি এটা সেভ দিয়ে এটা আপনাদের গ্রুপে আপলোড করে দিতে হচ্ছে, এটা এই জিনিসটা ভালোভাবে প্র্যাকটিস করবেন ব্যাকলিং নেওয়ার জন্য সব কিছুই করবেন। জি জি, এই লিঙ্কটা সুন্দরভাবে আপনারা হচ্ছে মানে ধারণাটা ক্লিয়ার করে নেবেন। এই লিঙ্কগুলো প্রত্যেকটা লিঙ্ক গুগলে নাম দিয়ে দিয়ে সার্চ করে বের করবেন যে কোন লিঙ্ক কী ধরনের, কোন লিঙ্ক কীভাবে কাজ করে। এবং আমি যে অ্যাঙ্কর টেক্সটটা দেখালাম, অ্যাঙ্কর টেক্সটটা নিজে লিখে বাসায় ট্রাই করবেন বসে বসে, ঠিক আছে? লিঙ্কস, আচ্ছা, তা আমি এটা সেভ দিলাম। তো ওই লিঙ্কগুলো আপনারা একটু পড়াশোনা করার পরে দ্বিতীয়ত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমার এই বইটা কিনতে যাবেন, যাওয়ার পরে এই বইটা পুরোপুরিভাবে একবারে ওয়েব 2.0 পর্যন্ত পড়বেন, ঠিক আছে? এই ওয়েব 2.0 পরে আর পড়ার দরকার নেই, ওয়েব 2.0 পর্যন্ত পড়বেন। কীভাবে পড়তে হবে না হবে এগুলো সব কিছু এখানে বলা আছে। তো এই যে ডিরেক্টরির আগ পর্যন্ত আর কি, ডিরেক্টরি পড়ার দরকার নেই, ওয়েব 2 আগ পর্যন্ত বা ওয়েব 2 পর্যন্ত পড়বেন। পড়ে এই যে আমি যে কাজগুলো দেখালাম, কারণ ওয়েবটা আপনার নিজে করার দরকার নেই, শুধু বুঝে রাখবেন আমি দেখাবো। আর ওয়েবটির আগ পর্যন্ত আমি যা যা দেখালাম লো স্ট্রিং ব্যাকলিংকের মধ্যে দুটো জিনিস দেখাইছি, একটা হচ্ছে সোশ্যাল বুক মার্কিং দেখাইছি আর ফোরাম পোস্টিং দেখাইছি। তো ফোরাম পোস্টিংয়ের মধ্যে ফোরামে রেজিস্ট্রেশন করে যেটা ওইটা আপনাদের করতে হবে না, বাট কোশ্চেন অ্যান্সারিংয়ের যে কোরা ফোরাম এটা আপনারা করবেন, ঠিক আছে? তো আপনারা এরকম একটা সাইট আমি আপনাদেরকে দিব, ওই সাইটের জন্য আপনারা হচ্ছে আমাকে এই কাজটা করে দেবেন। আমাকে হচ্ছে 20টা সোশ্যাল বুক মার্কিং করে দেবেন এবং 20টা ফোরাম পোস্ট করে দেবেন, মানে হচ্ছে কোশ্চেন অ্যান্সারিং করে দেবেন। ধরুন কোয়ারাতে 10টা অ্যান্সার করলেন, answers.com-এ 10টা অ্যান্সার করলেন, তারপর হচ্ছে ইয়াহু অ্যান্সারে গিয়ে 5টা করে আসলেন। এখানে দেখেন লিঙ্ক দেওয়া আছে, এই যে এখানে লিঙ্কগুলো দেওয়া আছে, quora.com, alpha.com, answers.com দেওয়া আছে। অথবা সার্চ করলেই হবে, এইভাবে সার্চ করবেন গুগলে যে হচ্ছে কোশ্চেন অ্যান্সার্স সাইট লিস্ট, সার্চ করতে হবে কোশ্চেন অ্যান্সারিং সাইট লিস্ট, ঠিক আছে? তো এখানে যে 13 বেস্ট সাইট টু গেট ইউর কোশ্চেন অ্যান্সার, টপ 20 কোশ্চেন অ্যান্সারিং সাইট লিস্ট, এরকম অনেকগুলো সাইটের লিস্ট পাবেন। বাট আমি যেগুলো এখানে দিছি না, জাস্ট হচ্ছে কোয়ারাতে করলেই হয়ে যায়, কোয়ারা, ইয়াহু অ্যান্সার, answers.com, চারটাতে লাগে না আর কি। তো এই হচ্ছে আপনাদের কাজ। আর এই কাজটার অবশ্য লিস্ট এখানে দেওয়া আছে, ওয়ার্ড ফাইলটা দেওয়া আছে। এই দেখেন ফোরাম পোস্টিং 20টা, সোশ্যাল বুক মার্কিং 20টা, আর ব্লক কমেন্টিং এখন কাজ করা নাই, আমরা ব্লক কমেন্টের কাজ বাদ দিয়ে দিচ্ছি। এটা গুগল আরও সাইটের ক্ষতি করে, ব্লক কমেন্টিং কোনো লাভই হয় না। তাহলে এই 2টা কাজ আপনারা করবেন, ঠিক আছে? এই 2টা কাজ আমি আপনাদেরকে দিয়ে দিব আর কি। তো ঠিক আছে, এখন এত পর্যন্তই। আমি আজকে আর বেশি টানতে পারতেছি না, কারণ এই বিকাল টাইমে আসলে ধৈর্য থাকে না এত কথা বলার, একটা ক্লাস না সারাদিন কাজ করার পরে। তো যেটুকু দেখাইছি এটুকু আগে প্র্যাকটিস করে আসেন, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে কী দেখাবো সেটা বলে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমি আবারও বলতেছি যে আমি হচ্ছে ওয়েব 2.0 নিয়ে আলোচনা করব। ওয়েব 2.0 শেখার পরে কিন্তু আমাদের মোটামুটি এসইও টপিকের খুব বেশি একটা জিনিস থাকবে না। আমরা ওয়েব 2 শেখার পরে ইনফোগ্রাফিকটা শিখলেই এবার ওই ক্লাসে হয়তো আমরা ইনফোগ্রাফিক শিখে যাবো। ইনফোগ্রাফিকটা আমাদের শেখা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের হয়তো বাকি যদি একটা কাজ আছে, যেমন ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিংয়ের উপরে একটা ক্লাস হবে, তারপরে যে ক্লাস হবে সরাসরি কিন্তু ফ্রিল্যান্সিংয়ে চলে যাবো আমরা। মোট কথা মাঝখানে আর 2টা ক্লাসের ইন্টারাপ্ট আর আছে, ইন্টারাপ্ট করতে মানে ফ্রিল্যান্সিংয়ের মূল ক্লাসে যাওয়া আগ পর্যন্ত আর মাত্র 2টা ক্লাস হবে আপনাদের শেখার। পরবর্তী কিন্তু এইভাবে আর শেখার সুযোগ হয়তো বা থাকবে না। ডিরেক্ট তখন হচ্ছে মার্কেট প্লেসে যায় কাজে কীভাবে বিক্রি করবো, কোথা থেকে কাজ নিয়ে আসবো, কীভাবে কাজ নিয়ে আসবো, পোর্টফোলিও কীভাবে বানাবো, বা লাইভ প্রজেক্টের জন্য হয়তো আমি আপনাদেরকে 5-7 দিন সময় দিতে পারি। যা যা শিখালাম সব কিছু আবার নতুন করে প্র্যাকটিস করার জন্য সময় দিতে পারি, তাহলে কোনো লাইভ প্রজেক্ট আমি আপনাদের হাতে ধরা দিতে পারি। এগুলো দিয়া মূল টার্গেট থাকবে হচ্ছে ওই যে ওইখানে ওই কাজগুলো করার। এবং ছোটো ছোটো কিছু কাজ আছে যে কাজগুলো করে আসলে কাজ করা যায়। যেমন ধরেন আমি আপনাদেরকে যদি যে অপিজিসির কাজ শেখাচ্ছি, এই জিনিসটাই যদি আপনি ফাইভারে যায় সার্চ করেন তাহলে এখানে দেখেন
যে এই অফিস এসিও বা লিঙ্ক বিল্ডিং এর ছোট ছোট কাজ কিন্তু অনেক আছে। তো এখানে লিঙ্ক বিল্ডিং লিখে আমি সার্চ করলাম, সার্চ কি হয়েছে আরো সাজেস্ট করে এই যে লিঙ্ক বিল্ডিং। দেখেন এখানে অনেক কাজ আছে। সে 150টা এসিওর ব্যাকলিং করে দিবে, ম্যানুয়াল ব্যাকলিং করে দেবে, তার মিনিমাম প্রাইস হচ্ছে $200। তারপর হচ্ছে সে এসিও ব্যাকলিং করে দিবে থ্রু ব্লগার আউটরিচ কোয়ালিটি। এটা খুব কোয়ালিটিফুল একটা ব্লগার আউটরিচ, এটা করাও খুব কষ্টের বিষয় এবং এটার জন্য পেইড টুলসেরও দরকার হয়। $650 থেকে শুরু প্রাইস। আচ্ছা, সে হাই কোয়ালিটি ডু ফলো লিঙ্ক করে দিবে, যে লিঙ্কগুলো হচ্ছে $50 নেবে। তারপর হচ্ছে আমরা যদি বলি যে আমি ওয়েব 2 কথা বলতেছি, কালকে আমরা যেটা শিখবো, আমি এটা লিখে সার্চ দিই ওয়েব 2.0। এই যে ওয়েব 2.0 ব্যাকলিং লিখে যদি আমি সার্চ দিই, তাহলে দেখেন এখানে ফাইবারে অনেক ওয়েব 2.0 ব্যাকলিংয়ের কাজ আছে। আই উইল ক্রিয়েট সুপার ওয়েব 2.0 ব্যাকলিং উইথ কন্টেন্ট। এগুলোর দাম একটু কম এখানে দেখাচ্ছে, বাট আসলে এত কম দাম না, এরা আসলে দাম কমাই দিচ্ছে, ঠিক আছে। এরা দাম কমাই দিচ্ছে, এত কম দাম না এগুলো আসলে। আই উইল ক্রিয়েট সুপার ওয়েব 2.0 ব্যাকলিং। মোট কথা এটার এই যে এটা স্ট্যান্ডার্ড, এই যে অথরিটি। আমি একটু গিগের মধ্যে যাই, দেখেন এর বেসিকটা হচ্ছে $25, আরেকটা $50 আছে, আরেকটা হচ্ছে $100, $120। এটা মোটামুটি আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, তাও কম, তাও এই প্রাইসটা অনেক কম। 50টা $120, যে 50টা মিনিমাম $200 হওয়া উচিত, এটা মানে $120 দিয়ে রাখছে আর কি। যাই হোক, এরা খুব কম টাকায় কাজ করতেছে আর কি। এই জন্যে আসলে পার্সোনালি ফাইবারে কাজ করতে ভালো লাগে না, খারাপ লাগে। বাট যারা নতুন তারা কী করবে, তাদের ফাইবারেই কাজ করতে হবে, তাই না? তো এইরকমভাবে দেখো ওয়েব 2.0 ব্যাকলিং ক্রিয়েট করে দিবে ওরা। তো আমরা কিন্তু এখানে সেই জিনিসটাই শিখতেছি যে কীভাবে ওয়েব 2.0 ব্যাকলিং করা যায়। এখানে ওয়েব 2.0 ব্যাকলিং এখানে 80টা রাখছি কোয়ান্টিটি আমাদের সাইটের জন্য। তো যাই হোক, ভালো করে স্টাডি করেন, জিনিসগুলো শিখে আসেন, শেখার পরে আমরা হয়তো পরবর্তীতে যাবো কীভাবে কাজগুলো করে, আমরা ডিরেক্ট অ্যাপ্লিকেশনে চলে যেতে পারি, ঠিক আছে। বাট শেখা লাগবে, আমি না শিখলে কিন্তু আমি আসলে ওইখানে যাই কোনো কিছু করতে পারবো না আপনার জন্য। যদি এখন আমি যেগুলো শেখাচ্ছি সেগুলো বাইপাস করে যান, ওইখানে যাই কিন্তু জিজ্ঞেস করে কোনো লাভ হবে না, কারণ ওই সময় আপনাকে নতুন করে ধরে শেখানোর আর সময় থাকবে না। সো যা সময় আছে এখনই জিনিসগুলো শেষ করে নেন। যে কয়েকটা টপিক দেখাচ্ছি, কয়েকটা টপিকই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ। তাছাড়া ফাও কথা বলে অনেক সময় পাস করে দেওয়া যায়, ক্লাসের দরকার নাই। তো এখন কোনো কোশ্চেন আছে কিনা বলেন, আমি শেষ করে দিই। হ্যালো, আমি আপনার কোশ্চেনটা বুঝিনি। সুব্রতা হাওলাদার, আপনি মাইক্রোফোন অন করেন। ওগুলো থেকেই ব্যাকলিং করবো আমরা, ওটা হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিং হবে। আর আমরা যদি সোশ্যাল বুকমার্ক থেকে লিঙ্ক নিই, তাহলে সেটা সোশ্যাল বুকমার্কিং লিঙ্ক হবে। ফাইভারে গিয়ে সোশ্যাল বুকমার্কিং লিখে সার্চ করলেও এখানে অনেক সোশ্যাল বুকমার্কিং এর গিগ দেখতে পাবেন, যারা শুধু সোশ্যাল বুকমার্কিং করেই ওই গিগ থেকে ওরা আয় করতেছে, বুঝতে পারছেন। আমরা যে কয়েকটা টপিক শিখবো ব্যাকলিংকের মধ্যে, প্রত্যেকটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং মনে রাখবেন যে অপেজেসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ব্যাকলিং, ঠিক আছে। সো অনেকে হয়তো বা অন পেজ পারে, কিন্তু দুর্বলতা থাকে তাদের হচ্ছে টেকনিক্যাল এসইওতে আর অফ পেজ এসইওতে, এই দুইটাতে জায়গাতে দুর্বলতা থাকে, যার কারণে ওরা এসইও ফুলফিলভাবে করতে পারে না। বাট যাদের এই তিনটা জায়গায় সমান দক্ষতা আছে তারা কিন্তু ভালো করে, বুঝতে পারছেন। তো গ্যাপ রাখা উচিত না কোনো জায়গায়, ঠিক আছে, কারণ গুগল কখন কোন বিষয়ের উপরে র্যাঙ্ক দিতে বলার বিষয় না। তো আমি জাস্ট আপনাদের ব্যাকলিং শেখাচ্ছি, কারণ আমি এক সময় প্রচুর ব্যাকলিং নিয়ে কাজ করতাম, আমার ডাটাবেস দেখেই বুঝতে পারছেন। তো এখন আর ব্যাকলিং নিয়ে কাজ করি না।
আর এখন ব্যাকলিং করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এখন আমি আসলে ব্যাকলিং ছাড়াই সাইট র্যাঙ্ক করানোর চেষ্টা করি। যেমন আমাদের গ্রুপের সাইটটা তো আপনারা সবাই দেখছেন, আপনাদের সবাইকেই দেখাইছে আমার সাইটটা। দেখেন সাইটটা জাস্ট আমি সার্চ করলে আমার সাইটটা টপে আসতে, সেই সাইটে কিন্তু কোনো ব্যাকলিং কিনা। দেখেন আমি ঢুকি সাইটের মধ্যে, ঢোকার পরে আমি মজ ওপেন করে দেখেন সাইটে কয়টা লিঙ্ক আছে দেখে বুঝতে পারবেন। উইদাউট ব্যাকলিং আমার সাইট র্যাঙ্ক করে। তার মানে কি আমি অন পেজ এসইও আর হচ্ছে টেকনিক্যাল এসইওটা ভালোভাবে করে দিছি, তো ব্যাকলিং পর্যন্ত আসলে আশা লাগে না। তারপরে যে ব্যাকলিংকের কাজ মার্কেট প্লেসে খুব বেশি পাওয়া যায়, কারণ আসলে আর্নিংয়ের ক্ষেত্রে ব্যাকলিংটা শিখানো যায় আর কি। মাত্র 34টা লিঙ্ক আমার সাইটে আছে, বা আমি করিনি, সরি 15টা লিঙ্ক আছে আমার, সরি 34টা লিঙ্ক আছে। আচ্ছা, তো এগুলো আমি আসলে করিনি, আমি দু একটা লিঙ্ক করছি আর কি, বুঝছেন, আমি করিনি। তারপরে আমার পেজ অথরিটিটা বাড়ছে, ডোমেন অথরিটিটা বাড়তেছে না কেন, বাইরে যাবে হয়তো, ঠিক আছে। তো এগুলো লিঙ্ক আমার এমনি আছে, কই থেকে আছে আমি জানি না, বাট অন্য অন্য সাইটে যাই দেখবেন যারা আমার কম্পিটিটর, যারা গুগলে র্যাঙ্ক করে আছে, ওদের সাইটে আমি একটু দেখাই আপনাদের, ওদের সাইটের লিঙ্কগুলো দেখাই আপনাদের। দেখেন এটা মজ ওপেন করলেই দেখা যাবে, জাস্ট ডাটা পার্থক্যটা দেখেন। আমার পরে যারা আছে তাদের সাইটের ব্যাক, কি খাবো সেখানে খেয়াল করেন পরে। হ্যাঁ হ্যাঁ, মজা আসে, বিরক্তিকর। রিলোড, চারজন কি কোশ্চেন করলেন? আমরা সবাই আমাদের ফ্রি সাইট থাকলে ব্যাকলিং দিতে পারি। হ্যাঁ, আমি আপনাদের প্রজেক্ট দিব, আপনারা এই প্রজেক্টগুলোতে লিঙ্ক করে করে প্র্যাকটিস করেন, ঠিক আছে। তারপরে আপনাদের যদি ফ্রি সাইট থাকে, নিজেদের ব্লগ স্পট সাইট থাকে, নিজেদের ওয়ার্ডপ্রেস সাইট থাকে, সেই সমস্ত সাইটে ব্যাকলিং। আচ্ছা দেখেন আসছে, তো আমার সাইটে দেখেন লিঙ্ক আছে কয়টা? 34টা। দেখেন 2 নাম্বারে যে আছে ওর সাইটের লিঙ্ক কত? 7446টা লিঙ্ক, বাট আমার লিঙ্ক নাই, তাও কিন্তু আমি ওর চোখ করে আছি। তৃতীয়ত 3 নাম্বারে এটা তো ফেসবুক, এটা তো দেখাতে হবে আপনি। তারপরে দেখেন এর লিঙ্ক হচ্ছে 3218, এই আমার কম্পিটিটর। তারপরে যে আছে এই 6টা লিঙ্ক, এর 107টা লিঙ্ক, এর লিঙ্ক 5000, এর লিঙ্ক 5000, বাট এ কয় নাম্বারে আছে? 7 নাম্বারে। আর আমার লিঙ্ক কয়টা? 30টা 34টা, আমি আছি 1 নাম্বারে, আমার কিন্তু নামাইতে পারতেছে না। তাহলে বুঝতেই পারছেন যে আমি ব্যাকলিং করি না, আমি একমাত্র অন পেজ করি, সাইট র্যাঙ্কে নিয়ে আসছি আর কি। এই তো এই, আর কোনো কোশ্চেন আছে? নাই না? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আজকে বলুন তো।